সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1470তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে মোহাম্মদ রোহানের জীবনের, সম্ভ্রান্ত পরিবারের, অর্থবিত্ত পরিবারের সন্তান শিক্ষিত রোহানের জীবনের কলিজা কাঁপানো এক পারিবারিক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল কালো জাদু করে ছেলেকে বিয়ে করে সৎ মা। কিন্তু কেন কালো জাদু করে কেন নিজের সৎ ছেলেকে বিয়ে করতে হবে? এই গল্পটা মূলত রাজধানী ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারের এক পারিবারিক করুণ বাস্তব গল্প। এই গল্পের মাঝে এমন কিছু জিনিস আমি পেয়েছি যেগুলো আমি আসলে হিসাব মিলাতে পারিনি, যার জন্য গল্পটা পড়ে আমি প্রায় 5 মিনিটের মতো পুরো চুপ ছিলাম, কথা বলতে পারিনি। কেন এটা ঘটলো এর ব্যাখ্যা আমি নিজেও খুঁজে পাইনি। এই গল্পটার মাঝে কিছু অলৌকিকতাও রয়েছে, তাই সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত রোহানের জীবনের বাস্তব গল্পটা আপনারা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে রোহানকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। আরেকটা কথা বলি, এই গল্পটা কিন্তু এক শিক্ষণীয় গল্প। এই গল্পটা শুনে আপনারা মানুষরূপী কিছু বিষাদর প্রাণীর কাছ থেকে সাবধান হতে পারবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রোহান উদ্দিন, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার বড় একটা ভাই। আমরা টোটাল 2 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা রাজধানী ঢাকার বুকে এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী, ব্যবসার পাশাপাশি আমার বাবা একজন ধার্মিক লোক। আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার বাবা জমাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এবং আপনি যেটা শুনলে অবাক হয়ে যাবেন, প্রায় প্রতি বছরই আমার বাবা আমার মাকে নিয়ে বড় হজে যেত। আব্বা তার ইনকামের বেশিরভাগ টাকাই আল্লাহ রাস্তায় দান করতেন। আমার বাবা রয়েছে এতিমখানা, মসজিদ, মাদ্রাসা সহ অনেকগুলো ধর্মীয় প্রতিষ্ঠান। শুধু তাই নয়, আমাদের গ্রামের বাড়ি ছিল মাদারীপুর। সেখান থেকেও মাঝে মাঝে আমাদের গ্রামের বাড়ি থেকে অনেক মানুষ আমার আব্বার কাছে টাকার জন্য আসতো। কারো মেয়ের বিয়ে দিতে পারতেছে না, কোনো ছেলের পড়াশোনা ঠিকমতো হচ্ছে না, এরকম সমস্যাগুলোর সম্মুখীন হয়ে প্রায় প্রতিনিয়তই আমাদের ঘরের মধ্যে বিভিন্ন গ্রাম থেকে মানুষজন আসতে থাকতো। এভাবেই আমার শৈশবের দিনগুলো কাটে। আস্তে আস্তে করে আমি অনেকটাই বড় হয়ে যাই। ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি ডাক্তারি লাইনে পড়াশোনা করব। কিন্তু এসএসসি পাশ করার পরে আমার পরিকল্পনার মধ্যে আমার আব্বা লবণ ছিটা দিয়ে দেয়। আব্বা আমাকে বলে ডাক্তারি পড়াবে না, তিনি আমাকে ব্যবসায়িক লাইনে পড়াবে। এই নিয়ে বাবার সঙ্গে আমার একটা মতমানিত হয়ে যায়, মানে ভালো লাগে না। ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই এবং ইন্টার পরীক্ষা দেওয়ার পরে আমার বড় মামা তখন জার্মানিতে থাকতো। আমার মামা মামি এরা সবাই জার্মান থাকে। আমি ইন্টার পরীক্ষা দেওয়ার পরে আমার আব্বাকে বললাম যে আমি বড় মামার কাছে চলে যাব জার্মানি। তার বড় কারণ হচ্ছে আমার বাবা আমাকে মেডিকেল লাইনে পড়াশোনা করতে দেয়নি। যদি আমি মেডিকেল লাইনে পড়াশোনা করতে পারতাম তবে আমি বাংলাদেশে থাকতাম। যেহেতু আমাকে মেডিকেলে পড়তে দেয়নি সেহেতু আমি বাংলাদেশে থাকবো না, আমি জার্মানে আমার বড় মামার কাছে চলে যাব। তো আমার বাবা আমাকে বারবার বলতেছে যে না, ওখানে যাওয়ার দরকার নাই, তোর জার্মান যেতে হবে কেন, তুই দেশে থাক, দেশে থেকেই পড়াশোনা কর। আমি আব্বাকে ডিরেক্টলি বললাম যে না, তুমি যাই বলো, যেটাই বলো, আমি দেশে থাকবো না, আমি মামার কাছে চলে যাব। এবং এই নিয়ে ধরেন আব্বুর সঙ্গে আমার 1 কথা 2 কথা কাটাকাটি হচ্ছে এবং একটা পর্যায়ে মামার সঙ্গে যোগাযোগ করি। এবং মামা তখন আমার মাকে বুঝায় যে ঠিক আছে, ও তো ভালোই বলতেছে যে বিদেশে এসেও গ্র্যাজুয়েশন করতে চায়, এটা তো খারাপ না, এটা তো অনেকটা ভালো। ও যদি বিদেশে এসে পড়াশোনা করে এবং পড়াশোনা শেষ করে তো আবার দেশে চলে যাবে, ও তো আর এই দেশে স্থায়ী হবে না। সো সমস্যা কি, তুমি দুলাভাইকে বুঝাও। আমার মামা তখন আমার মাকে বলে। আমার বাবার আবার আরেকটা খুব ভালো দিক হচ্ছে কি, আমার মা যদি কোনো কথা বলে আমার আব্বা কিন্তু এই কথা অক্ষরে অক্ষরে পালন করে, আম্মার কথা আমার আব্বা মোটেও ফেলে না। মা যখন আব্বাকে বুঝিয়ে বললো যে এমন এমন ঘটনা, আমি তোমার ভাইয়ের সঙ্গে কথা বলেছি এবং আমার ভাইও বললো জার্মানি গিয়ে পড়াশোনা করবে, তা ওরে বাধা দেওয়ার দরকার কি, ওখানে পড়াশোনা শেষ করে আবার দেশে চলে আসবে। তো আম্মা আবার যখন সাপোর্ট দিল, আব্বু তখন রাজি হলো এবং তখন আমার কাগজপত্র ডকুমেন্ট সবগুলো ঠিক হলো। আমার বড় ভাইও তখন প্রায় পড়াশোনা শেষ করে আমার আব্বুর সঙ্গে ব্যবসা বাণিজ্য করতো। পড়াশোনা শেষ বলতে আমার ভাইও কিন্তু গ্র্যাজুয়েশন করেনি, আব্বুর সঙ্গে ব্যবসা বাণিজ্য করতো, বিভিন্ন জায়গায় চলতো। এই করতে করতে আমি তখন জার্মানিতে যাব, সব ডকুমেন্ট আমার সব কিছু ঠিকঠাক করে একটা পর্যায়ে আমি জার্মানিতে চলে গেলাম। এবং জার্মান যাওয়ার পরে সেখানেই আমি আমার মামার বাসায় উঠে এবং মামার বাসার সাথে সে একটা ইউনিভার্সিটি আছে, ওইটাতে আমি অ্যাডমিন হই। ওখানে আমি তখন পড়াশোনা করতেছি।
এভাবে জার্মানি আমার দিনগুলো খুব ভালোই কেটেছে। একজন বাঙালি হিসাবে আমি ওখানে খুব ভালো জীবনযাপন করতাম, কারণ আমার আব্বা দেশ থেকে টাকা দিত, আবার আমার মামারও জার্মানি অনেক ভালো অবস্থান ছিল, মামাও টাকা পয়সা দিত। তো সব কিছু মিলে আমার দিনকালগুলো জার্মানি ভালোই কাটতেছে। এই করতে করতে আপনার 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে। আমি আস্তে 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 করে পড়াশোনা করি। এভাবে প্রায় 3 বছর অতিবাহিত হয়ে গেল। 3 বছর জার্মানি থাকার পরে হঠাৎ করে আমার মা আমারে বলতেছে যে তুই দেশে চলে আয়, মানে হুট করে। তাই আমি বললাম যে কেন মা, কী হয়েছে? এখনও তো আমার গ্র্যাজুয়েশন শেষ হয়নি, তা তুমি হঠাৎ করে আমাকে দেশে আসতে বলতেছো কেন? আমার মা বলতেছে তুই দেশে না আসলে বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। তো আমি বললাম বড় ধরনের সমস্যা কী হয়েছে, আমার কাছে খুলে বলো। মা বলে তোর আব্বার কন্ডিশন ভালো না, তোর ভাইয়ের কন্ডিশনও ভালো না, এবং ওরা জানি কি একটা বিষয় নিয়ে সবসময় ঘরের ভিতরে বসে গোপনে গোপনে কথা বলে। মানে ওরা কি একটা মিটিং করে, মানে মনে হয় যেন তারা কোনো একটা মিটিং করে। সো আমার কাছে মনে হয় যে তোর দেশে চলে আসাটা খুব জরুরি। তোর আব্বা এবং তোর ভাইয়া মনে হয় কোনো একটা বিপদে পড়ছে, বাট তারা আমার কাছে বিষয়টা শেয়ার করে না। তো আমিও তখন তো আমি জার্মানিতে আমি আমার মামাকে বিষয়টা জানাইলাম। মামা তখন বললো যে না, এখন যাওয়ার দরকার নাই, তুই যেহেতু এখানে আসিস এখানে পড়াশোনা কর এবং এরপরে তোর গ্র্যাজুয়েশন শেষ হোক, এখন হুট করে গেলে তোর পড়াশোনায় ক্ষতি হবে। তো আমি তখন মাকে জানালাম যে মামাও তো মানা করে, মামাও বলতেছে পড়াশোনা শেষ করে যাওয়ার জন্য, এখন গেলে আমার পড়াশোনার সমস্যা হবে, কারণ সামনে আমার ফাইনাল পরীক্ষা। আমার মা আমারই বলতেছে না তুই চলে আয়, তুই চলে আয়, তোর মানে চলে আসাটা খুব উচিত, তুই চলে আয়, এগুলো বলতেছে। তা আম্মা এগুলো বলতেছে, আমি তখন আচ্ছা ঠিক আছে আমিও চলে আসবো, মানে মোটামুটি ওভাবে প্রস্তুতি নিচ্ছি। এরই মাঝে হলো কি ভাই, হঠাৎ করে আমাদের খবর আসলো যে আমার বড় ভাইয়া নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাংলাদেশ থেকে খবর আসছে আমার মামার কাছে যে আমার বড় ভাইয়া কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। মানে ভাইয়ার মৃত্যুর খবর শুনে আমি পরিপূর্ণভাবে ভেঙে পড়লাম। আল্লাহ, আমার ভাইয়া আবার খুব ভালো ড্রাইভ করতে পারতো, ভাইয়া মাঝে মাঝে গাড়ি চালে একাই কক্সবাজার চলে যেত, মানে খুবই প্রাণবন্ত একটা মানুষ ছিলেন। হঠাৎ করে ভাইয়ার মৃত্যুর খবর শুনে আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়লাম। মানে এটা কী ধরনের কথা? একরকম কান্নাকাটি করতে শুরু করলাম, এবং মামা তখন বললো যে ঠিক আছে যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেল দেশে চলে যা, এখানে তোর থাকার দরকার নেই, তোর বাংলাদেশে মনে হয় তোর মানে পারিবারিক কোনো একটা বড় ধরনের সমস্যা হয়েছে। তো আমি তখন গ্র্যাজুয়েশন শেষ না করি, তখন জার্মান থেকে বাংলাদেশে ব্যাক করি। বাংলাদেশে ব্যাক করে আমার ভাইয়া অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো ওটি নিয়ে তো আর কোনো কথাবার্তা নাই। ভাইয়ার দাফন হয়ে গেল, ঢাকাতে আমরা ভাইয়াকে দাফন করলাম। দেন আমি ভাইয়ার কবর জিয়ারত করলাম। তো ভাইয়ার এভাবে অকাল মৃত্যুতে আমার গোটা পরিবারটা একরকম ভেঙে পড়ে। আমার মা খুব কান্নাকাটি করতো, আব্বুও কান্নাকাটি করতেছে। মানে হঠাৎ করে ভাইয়া এইভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে, মানে ভাইয়ার এই মৃত্যুটা আমরা স্বাভাবিকভাবে কেউ আসলে মানতে পারিনি। তো ভাইয়ার মৃত্যুর পরে স্বাভাবিকভাবে পরিবার, মানে আমার আব্বা আম্মা একটু আপনার মানে টেনশনে থাকার কথা, মন খারাপ থাকার কথা। কিন্তু এখানে আমি একটা বিষয় খেয়াল করে দেখলাম কি, আমার আব্বা কেমন জানি একটু ওভার টেনশন করতেছে, মানে খুব বেশি, মানে একটা ওভার টেনশন করতেছে। সবসময় ঘরের ভিতরে বসলে দরজা জানালা সব কিছু লাগিয়ে এবং কেমন জানি একটা অন্যরকম চিন্তা ভাবনার মধ্যে আছে। মানে বাবাকে দেখলে মনে হয় যে তুমি গভীর কোনো একটা টেনশনে আছে, গভীর কোনো চিন্তায় আছে। তো কী নিয়ে এত চিন্তা, কী নিয়ে এত টেনশন, এটা তো আর বুঝতে পারি না। মার সঙ্গে তখন আলাপ করলাম, মারে বললাম যে মা, বাবা এরকম ওভার টেনশন কেন করতেছে? ভাইয়া মারা গেছে, তো ভাইয়া তো স্বাভাবিকভাবেই মারা গেছে, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তো এতে আব্বু কেন এরকম কান্নাকাটি করতেছে বা আব্বু কেন এরকম টেনশন করতেছে? আমার মা তখন ডিরেক্টলি আমাকে বলতেছে তোর ভাইয়ের জন্য তোর আব্বা টেনশন করতেছে না, তোর আব্বা টেনশন করার পিছনে অন্য কোনো একটা কারণ আছে। আমি বললাম অন্য কোনো একটা কারণ? অন্য কি এমন কারণ হতে পারে? মা বলে আমি ঠিক জানি না, তোর ভাইয়া বেঁচে থাকতেও তোর আব্বা এরকম করছে। তোর আব্বা খাইতো না, ঘুমাইতো না, সারাক্ষণ তোর ভাইয়ের রুমে গিয়ে তোর ভাইয়ের সঙ্গে কী নিয়ে জানি মিটিং করতো। তা আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো ব্যবসায়িক কোনো সমস্যা হতে পারে, যার কারণে আমরা আমাদের কোম্পানির যে ম্যানেজার আছে, ম্যানেজারকে ঘরে ডেকে এনেছিলাম। ম্যানেজারের সঙ্গে কথা বলি এবং ম্যানেজার আমাকে যেটা বললো যে না, ওনাদের ব্যবসা বাণিজ্য নিয়ে কোনো সমস্যা নাই, ব্যবসা ঠিকই আছে, ব্যবসা ভালোই আছে। তো আমি জিজ্ঞেস করলাম যে আমার স্বামী আর আমার সন্তান কী নিয়ে এরকম টেনশন করে, এবং ম্যানেজারও একই কথা আমার আম্মাকে নাকি বললো যে ওনারা কী নিয়ে জানি খুব বেশি টেনশন করতেছে, এবং আপনার ছেলে, আপনার হাজব্যান্ড তারা এরকমই করে, কেন করে তা আমি জানি না। তাই আমি বলি তুমি কি ভাইয়াকে বা বাবাকে কখনো জিজ্ঞেস করো নাই? মা বলে হ্যাঁ, তোর ভাইয়াকে আমি জিজ্ঞেস করছিলাম, তোর ভাইয়া আমাকে বলছিল যে আম্মুর সময় হলে আমি তোমাকে সব কিছু বলবো, বাট এখনই বলা যাবে না, তো সময় হলে আমি তোমাকে সব কিছু জানাবো। তো সময় হওয়ার আগেই তো তোর ভাইয়া কবরে চলে গেছে। আমি বললাম ভাইয়া কবরে চলে গেছে কিন্তু আব্বা তো আছে, তুমি তো আব্বাকে জিজ্ঞেস করতে পারো। আমার মা বলে তোর বাবা 2 দিনে 1 গ্লাস পানি খায় না এবং একরকম জিন্দা লাশ হয়ে আছে, আমি ওনার আবার কি জিজ্ঞেস করে কি টেনশন দিব?
তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি আস্তে আস্তে করে আব্বুর সঙ্গে মিশার জন্য চেষ্টা করি, আব্বুকে পার্কে নিয়ে যাই, সকালবেলা ঘুম থেকে উঠে আব্বুর সঙ্গে হাঁটতে যাই। মানে আব্বুকে একটু মানে মানে আমি ওভার টাইম দিচ্ছিলাম, সময় দিচ্ছিলাম যাতে আব্বুর মনটা একটু ফ্রেশ হয়। এবং 3 দিনের জন্য আমি আব্বুর সঙ্গে কক্সবাজার পর্যন্ত যাই, যেটা কক্সবাজার থেকে ঘুরে আসি। ওখানে গেলে হয়তো আমার আব্বার মনটা একটু ফ্রেশ হবে বা মনটা ভালো হবে। আব্বুকে আমি কক্সবাজারও নিয়ে গেলাম, বাট আমি আমার আব্বুর মাঝে কোনো পরিবর্তন দেখলাম না। কক্সবাজারের সমুদ্রের পাড়ে দাঁড়িয়েও আমার আব্বা মনে হয় যেন অন্য কোনো জগতে হারিয়ে যাচ্ছিল। কোনোভাবেই আমি আব্বাকে টেনশন থেকে বের করতে পারতেছিলাম না। মানে উনি দিনে দিনে আরও বেশি টেনশনে হয়ে যাচ্ছিল। ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, ডাক্তার একই কথা বলতেছে যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারে, উনি মারা যেতে পারে এবং ওনার প্রতি খুব কেয়ারিং থাকো, খুব যত্নবান হও। এবং উনি কি মানে ওনার ভিতরে কি আছে, কি সমস্যা আছে। আমরা মানসিক ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, ভালো মানসিক ডাক্তারের কাছে নিয়ে গেলাম, যে ওখানে গিয়ে কথা বললো। কিন্তু মানসিক ডাক্তারের কাছে যাওয়ার পরেও আমার বাবার ওরকম কোনো রোগ ধরা পড়েনি। মানে আব্বা তো ভিতর থেকে কিছু বলেই না। এইভাবে দিন রাতগুলো কাটতেছে, আব্বা অফিসে যায় না, কাজে যায় না, মানে মোবাইল ধরে না। এই করতে করতে একদিন শুক্রবারে আমি আর আব্বা তখন জুমার নামাজে গিয়েছিলাম। এবং জুমার নামাজে যাওয়ার পরে আমার আব্বা তখন করলো কি, আব্বা যে মসজিদে নামাজ পড়তো ওই মসজিদের সভাপতি কিন্তু আমার আব্বাই ছিল, আমার আব্বা ছিল সভাপতি। তো আমার আব্বা ওই দিন করলো কি, মানে মসজিদে খুব মানে তাড়াতাড়ি চলে গেছে এবং যাওয়ার পরে মসজিদের অনেকগুলো হিসাব, মানে মসজিদের যে আমার আব্বা সভাপতি ছিল তার যে হিসাবগুলো ছিল এগুলো কয়েকদিন ধরে উনি ঠিকঠাক করতেছিল। এবং শুক্রবারে জুমার নামাজের আগে এই হিসাবগুলো আমার আব্বা তখন কেশিয়ারের কাছে দিয়ে দেয়। মানে মসজিদের যে হিসাব আছে, টাকা টুকা সব হিসাব কেশিয়ারকে দিয়ে দেয়। এবং দিয়ে আব্বা একরকম এই মসজিদের দায়িত্ব থেকে সরে যাচ্ছিল। আমি তখনও মসজিদের বিষয় ভিতরে আমার আব্বাকে জিজ্ঞেস করতেছি যে আব্বা কী হয়েছে, আপনি মসজিদের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, মসজিদের সব কিছু সেক্রেটারিকে বুঝিয়ে দিচ্ছেন, তা কারণ কি আপনি আমাকে বলেন। আব্বা আমাকে বলেন আমি মসজিদের আর সভাপতির দায়িত্ব পালন করব না, আমি দায়িত্ব ছেড়ে দিব। এই বলে ওই দিন শুক্রবারে জুমার নামাজ শেষ হওয়ার পরে মুনাজাতের আগে আমার আব্বা আমাদের এলাকাবাসীর উদ্দেশ্যে ভাষণ দিল। মানে উনি কিছু কথাবার্তা বলল এবং বলে ওনার সভাপতির পদটা তিনি আরেকটা লোককে দিয়ে দিল। এবং ওই দিন আব্বার কথাগুলো মনে হয় যেন হৃদয় স্পর্শ করার মতো কথা। মানে আব্বার ভিতরে যে একটা অসম্ভব রকমের কষ্ট লুকিয়ে আছে সেদিন বাবার কথায় বোঝা গেল। যাই হোক, আমরা তখন আব্বাকে বাড়িতে নিয়ে গেলাম, মানে আব্বু তখন বাসায় গেছে, যা জিজ্ঞেস করলাম যে আব্বা তুমি এটা কেন করলা, সভাপতির দায়িত্ব ছেড়ে দিলা, ব্যবসায় যাচ্ছ না, ব্যবসা বাণিজ্য দেখতেছো না, সব কিছু থেকে তুমি এভাবে আড়াল হয়ে গেছো, মানে এর কারণ কি, আমাকে কি বলা যায়? আমার আব্বা তখন বলে রাত পোহালে সব জানতে পারবি। মানে আমাকে বলে রাত পোহালে সব জানতে পারবি। তখন ধরেন আপনার বিকেল হয়ে গেছে, প্রায় 2:30 কি 3টার মতো বাজতেছে, আমরা তখন দুপুরে খাবার খাচ্ছিলাম। তো 2:30 3টা মতো আমার আব্বা বললো রাত পোহালে বুঝতে পারবি। তো আমি বললাম যে আজকে রাতের মধ্যে এমন কি হবে আর রাত পোহালেই বুঝতে পারবো, এর কারণটা কি? কিছুই তখন বুঝতে পারতেছিলাম না। আসরে আজান দিল, আব্বা আসরের নামাজ পড়লো, পড়ার পরে ড্রাইভারে বলতেছে যে আমার একটু আমার ছেলের কবরের কাছে নিয়ে যাও, মানে আমার ভাইয়ের কবরের কাছে। তো আমি তখনও বুঝতেছিলাম না যে কি হচ্ছে। আব্বু ভাইয়ের কবরের কাছে গেল, গিয়ে কবর জিয়ারাত করলো এবং করে ওখানে বসে আব্বু কান্নাকাটি করতেছে। তো সবসময় আব্বু ভাইয়ের কবরে গেলে কাঁদে, বাট ওই দিনের কান্নাটা একটু ডিফারেন্ট ছিল, একটু মানে অন্যভাবে আব্বু কান্না করতেছে, যেটা দেখে আসলে বোঝা গেল যে আব্বুর এই কান্নাটা কোনো নর্মাল কান্না না, এটা কোনো নর্মাল কান্না না, আব্বুর কান্না দেখেই বোঝা গেল। তো এরপর আব্বু বাসা আসছে এবং বাসা আসার পরে কারোর সঙ্গে কোনো কথা বলে না, মানে আমার আম্মুর সঙ্গেও কথা বলে না, আমার সঙ্গেও কথা বলে না, কাজের মেয়ে ড্রাইভার কারোর সঙ্গে কোনো কথা নাই। আব্বু গিয়ে দরজাটা আটকায় বসে আছে। মাগরিবের পরে আমার আম্মা দরজা ধাক্কাইতেছে, এই তুমি দরজা খোলো, দরজা খোলো। আব্বু তখন দরজা খুলছে, ওইটা ছিল আমাদের গেস্ট রুম। আব্বু কিন্তু কয়েকদিন ধরে গেস্ট রুমে ঘুমাইতো, আম্মুর সাথে ঘুমাইতো না, লাস্ট কয়েকটা দিন ধরে আম্মুর সাথে ঘুমায় না। তো এবার গেস্ট রুমে আব্বু ঘুমায়, মানে দরজা নক করে আসছে। মাগরিবের পরে আমি খুব রাগারাগি করছি আব্বুর সঙ্গে, আপনি কী নাটক দেখাইতে শুরু করছেন, কী ফাইজলামি করতেছেন, আপনি কোনো কিছু বলেনও না, আপনার কী হয়েছে, আপনি তো বলবেন আপনার সমস্যা কী, মানে আপনার কী সমস্যা, আপনি কোনো কিছু বলেন না, কারোর সঙ্গে কথা বলেন না, মানে আপনি এরকম হয়ে গেলেন, তা এর কারণটা কী, মানে কী এমন কারণ? আমার আব্বু কিছুই বলে না, মানে হাও বলে না, নাও বলে না, মানে কোনো কিছু বলেই না। এই করতে করতে আপনার মানে রাত্রে তখন যাই হোক আমরা তখন সবাই ঘুমিয়ে গেছি। আমার আম্মু বলে চিল্লাচিল্লি করিস না, এত চিল্লাচিল্লি করার দরকার নেই, তুই ঘরে যা। যাই হোক আমি রুমে চলে গেলাম, আব্বু তখন আব্বু রুমে চলে গেছে। ফজরের আজান দিছে, তো সবসময় ফজরের আজান দিলে আমি আব্বুকে ডাকি নামাজ পড়তে যাই। আব্বু তো গেস্ট রুমে ঘুমায়, আম্মুর সঙ্গে ঘুমায় না। ওই দিন আমি যখন নামাজটা মানে ফজরের আজান দিছে, আজানে কিছুক্ষণ পরে উজু করে বের হইলাম, টুপি পরে আব্বুরে তখন ডাক দিলাম, দিয়ে আব্বু ডাক দেয় না, মানে কোনো শব্দ নয় ভিতর থেকে। এবার দরজায় দেখলাম যে বাইরে থেকে দরজাটা লাগানো।
তো আমি ভাবলাম যে আব্বা মনে হয় নামাজে চলে গেছে, নামাজ পড়তে মনে হয় গেছে গা, যেহেতু আমার একটু লেট হয়ে গেছে। আমি তখন গেলাম আপনার ফজরের নামাজ পড়লাম, পড়ে মসজিদে আব্বাকে দেখতে পাচ্ছি না, আব্বু মসজিদে নাই। তো ইমাম সাহেবরে জিজ্ঞেস করলাম আমার আব্বুকে আসছিল, বলে না আসে নাই, তো আজকে তো নামাজে আসে নাই। আব্বু কিন্তু নর্মালি কখনো নামাজ কাজা করে না, অসুস্থ হইলেও আমার আব্বা জমাতের সহিত নামাজ আদায় করবে। আমার মনে হয় আমার জীবনে এই প্রথম আমি আমার আব্বাকে মসজিদে পাইনি মানে আপনার ফজরের নামাজের সময়। তো আমি চিন্তা করলাম যে নাকি ভাইয়ার কবরের কাছে চলে গেছে, কালকে তো ভাইয়ের কবরে কান্নাকাটি করছে। ওইখান থেকে আমি ভাইয়ের কবরের কাছে গেলাম, এবং ভাইয়ের কবরের কাছে গিয়েও আমি সেখানেও আব্বুকে দেখলাম যে আব্বু ভাইয়ের কবরের কাছেও নাই। তখন ভিতরে একটা খটকা লেগে গেল, কী ব্যাপার, ভাইয়ের কবরের কাছেও নাই এবং মসজিদেও যায় নাই, দরজাও বাইরে থেকে লাগানো, তাহলে আব্বু গেল কোথায়? তখন স্বাভাবিকভাবে একটা চিন্তা তখন মাথায় ঢুকে গেল যে কী ব্যাপার, আব্বু তাহলে গেল কোথায়? আমি আবার হুটহাট করে তাড়াতাড়ি করে বাসায় আসছে, এসে মারে বললাম যে মা, এই ঘটনা, আব্বু তো মসজিদেও যায় নাই এবং আব্বুর গিয়া মানে ভাইয়ের কবরের কাছেও নাই, মানে আব্বু গেল কোথায়, দরজা তো বাইরে থেকে লাগানো। আমার আম্মু তখন চিৎকার দিয়ে দিছে, গিয়ে দরজা খুলছে এবং দরজা খুলে দেখতেছে আব্বুর রুমের ভিতরে কোনো জামা কাপড় নাই, মানে আব্বুর পরনে যত জামা কাপড় আছে সব কিছু নিয়ে আমার আব্বা চলে গেছে, মানে জুতাগুলো পর্যন্ত, কাগজপত্র সব নিয়ে চলে গেছে। তো এখন আমাদের কথা হচ্ছে তাহলে আব্বু গেল কোথায়? এবং মোবাইল ফোনটাও কিন্তু বন্ধ করে বাসা রেখে গেছে, এবং মোবাইল ফোনটাকে আপনার প্লাস মেরে গেছে, মানে মোবাইল ফোনের ভিতরে কোনো কিছু নাই, মানে সিম নাম্বার টাম্বার কিচ্ছু নাই, মোবাইলটা একরকম পুরো বন্ধ করে ঘরে রেখে চলে গেছে। তো এবার তো আমি টেনশনে পড়ে গেলাম, আমরা কী ব্যাপার, আমার আব্বা হঠাৎ করে তাহলে কোথায় চলে গেল? আমরা তখন খোঁজাখুঁজি শুরু করছি। আমার আম্মা বলতেছিল, আবার ডাক্তারও কিন্তু মানে আপনার যে মানে আপনার মানসিক ডাক্তার ছিল, তিনিও আমাকে বলছিল যে আমার আব্বা যে কোনো সময় একটা অঘটন করে ফেলতে পারে, মানে সুইসাইডের মতো কোনো কিছু করে ফেলতে পারে। আমরা যেহেতু ওনাকে একা থাকতে না দিই, সারাক্ষণ ওনাকে সঙ্গে রাখি, কিন্তু আব্বা তো একা রুমে ঘুমায়, আব্বা তো আমাদের সঙ্গে কারোর সঙ্গে ঘুমায় না, সো এই তো আমার বলে লাভ নাই। এবার আমরা আব্বাকে খোঁজার জন্য বেরিয়ে পড়লাম। এবার আমরা বিভিন্ন জায়গায় খবর পাঠাইতেছি, প্রশাসনকে জানাইলাম এবং আমাদের যে আত্মীয় স্বজন রিলেটিভ আছে সবাইকে বললাম যে এই ঘটনা, আব্বু কালকে রাতে কই জানি চলে গেছে। খোঁজাখুঁজি করতেছি ভাই, এমন কোনো জায়গা নাই যেখানে আব্বুকে খুঁজি নাই। এই খোঁজাখুঁজি করার পরেও আমরা আব্বুর কোনো সন্ধান পাই নাই। প্রায় 2 থেকে 3 দিন অতিবাহিত হয়ে গেল, আব্বুর কোনো সন্ধানে পাওয়া গেল না। আমরা বিভিন্ন প্রশাসনদেরকে, যেমন প্রশাসনের লেভেলে যারা আছে, বড় বড় উপরস্থ কর্মকর্তাদের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক আছে, ওনাদেরকে জানাইলাম যে এই ঘটনা, আমার আব্বু তো পাওয়া যাচ্ছে না। তারাও তাদের মতো করে প্রচণ্ডভাবে খুঁজে বেড়াচ্ছিল, একদম চিরুনি অভিযান চালাইছে, বাট কোথাও আর আমার আব্বাকে খুঁজে পাওয়া গেল না। আমরা নিউজ করলাম, আপনার ওই সময় রেডিও অনেক ভালো চলতো, বিশেষ করে রেডিও টুডেতে আমরা তখন রিপোর্ট করলাম, বিভিন্ন জায়গায় জানাইলাম, না আর আমার আব্বাকে টোটালি পাওয়া গেল না। এভাবে প্রায় 1 উইকের মতো কেটে গেছে। তখন ধরেন পুরো ব্যবসা বাণিজ্য আমি দেখতেছি, ব্যবসায় আমি দেখি, দোকানপাট যা আছে সব কিছু আমি দেখি। আম্মা তো তখন একদম মানে কান্নাকাটি করতে করতে আম্মার খুব খারাপ অবস্থা, যে এভাবে হঠাৎ করে আব্বুর উধাও হয়ে যাওয়া। আমাদের তো কিছুদিন আগে ভাইয়া মারা গেল এবং এরপরে আব্বু এইভাবে বাড়িঘর সব কিছু ছেড়ে চলে গেল। এর কারণটা কি হতে পারে? এর কোনো ব্যাখ্যা বা কারণ আমরা কিছুই জানি না। যাই হোক, এভাবে আমি তখন ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতেছি, আর মাঝে মাঝে পড়াশোনার কাছে যাচ্ছি, আমার আব্বুর কোনো নিউজ আছে কি না, আমার আব্বু কোথাও পাওয়া যায় কি না, এই নিয়ে কথাবার্তা বলতেছি। না, কোথাও আমার আব্বার কোনো রকমের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, আব্বুর কোনো সন্ধান আমরা টোটালি পাইলাম না। যাই হোক, এরপরে আমি তখন আপনার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করি প্রায় মাসখানেক পরে, প্রায় 1 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে একদিন আমি প্রায় আপনার 11টা কি 11:30 মতো আমি অফিসে বসে আছি। আমার আম্মা আমারে ফোন দিয়ে বলতেছে যে এই রোহান, তাড়াতাড়ি বাড়িতে আয়, তো তাড়াতাড়ি বাসায় আয়। হঠাৎ করে আমি ভাই ভাবছিলাম কি মনে হয় আমার আব্বা বাসায় আসছে, মানে এটা মনে করছিলাম, মানে একটা মানে গুড নিউজ আমার কাছে এটা মনে হলো যে আম্মু একটু মানে উচ্ছ্বাস নিয়ে বললো যে তাড়াতাড়ি বাসায় আয়। আমি যখন অফিস থেকে বেরোলাম, বেরোই ডিরেক্টলি বাসায় চলে গেছে। আমার আবার বাইক ছিল, আমি বাইকে করে অফিস করতাম, তো বাইকে করে আমি তখন বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে দেখি যে আমার আব্বু নাই, একটা মহিলা বসে আছে, আমাদের ড্রয়িং রুমের মধ্যে। তো আমি তো একটু দেখে বিব্রত হয়ে গেলাম যে মহিলাকে, আম্মুরে যা বললাম, আম্মু তখন আম্মুর রুমে, মহিলা একাই বসে আছে ওখানে। কাজের মেয়ের সঙ্গে দেখা হলো, ও খুব মুখ কালো করে আছে, ওর সঙ্গে কথা বলি নাই। রুমে গিয়ে আম্মুরে বললাম যে আম্মু উনি কে? আম্মু আমার দিকে তাকায় আছে, অবাক করে তাকায় আছে। আমি বললাম যে কী হয়েছে, তাকায় আসছো কেন? যে মহিলা ড্রয়িং রুমে বসে আছে, এই মহিলাকে? আমার আম্মা বলে এই মহিলাকে আমি তো তোরে জিজ্ঞেস করতেছি। আমি বললাম তুমি আমাকে কেন জিজ্ঞেস করবা, আমি তো বাসায় ছিলাম না, আমি ছিলাম অফিসে, তুমি আমাকে ফোন দিয়ে হুটহাট করে বাসা আসতে বললা, এই মহিলা বসে আছে, আমি তো ভাবছিলাম মনে হয় বাবা আসছে। আমার আম্মা তখন বলে তোর বাবা আসে নাই, তোর মা আসছে। আমি বললাম কী হয়েছে মা, তুমিও কি আব্বার মতো পাগল হয়ে গেলা, কী উল্টাপাল্টা কথা বলতে শুরু করছো? আমার মা বলে আমি মোটেও উল্টাপাল্টা কথা বলতেছি না, আমি যা বলতেছি ঠিকই বলতেছি, তোর বাবা আসে নাই তো তোর মা আসছে।
আমি বললাম কই মা আসছে? আমার মা তো আমার সামনে দাঁড়িয়ে আছে। বলে ওইটা তোর আরেকটা মা। আমি বললাম মানি? বলে হ্যাঁ, ওই মহিলা কাবিনের কাগজ নিয়ে আসছে, সে নাকি তোর বাবার বিবাহিতা বউ, তোর বাবা নাকি তাকে বিয়ে করছে। আমি শুনে তো ভাই পুরো অবাক, এ কী বলে? আমি তখন তাড়াহুড়ো করে আপনার মহিলার কাছে গেলাম, গিয়ে আমি মানে খুব সফটলি জিজ্ঞেস করলাম যে কে আপনি? পরে আমার নাম লিপি আক্তার। আমি বললাম তো আপনার বাসা কোথায়? তো বললো যে বাসা মোহাম্মদপুরে। তাই আমি বললাম মোহাম্মদপুরে বাসা, আপনি আমাদের এখানে কেন আসছেন? পরে বলে আমার আব্বুর কথা বললো যে উনি কোথায়? আমি বললাম যে আমার আব্বু তো আজকে বহুদিন ধরে নাই, ওনার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না, বলো ওনার ফোনও বন্ধ। আমি বললাম যে ওনার ফোনও বন্ধ। তো উনি কোথায় আছে? আমরা তো ওনাকে খুঁজে পাই না। আপনি কি জানেন উনি কোথায় আছে? বলে না, আমি তো ওনাকে খোঁজার জন্যই আসছি। আমি বললাম আপনার পরিচয়? তখন বলে আমার আব্বুর কথা বলে যে আমার আব্বুর ওয়াইফ আমাকে এটা বলে। তো আমি একটু বিব্রত হয়ে গেলাম, হয়ে বললাম যে এটা আপনি কী বলতেছেন যে আপনি আমার আব্বুর ওয়াইফ, উল্টাপাল্টা কথা বলেন। তখন সে আমাকে কাবিনের কাগজ দিল যে নেন, কাবিনের ব্যাপার দেখেন, আপনার আব্বুর সঙ্গে আমার বিয়ে হয়েছে আজকে প্রায় অনেক মাস। আমি কাবিনের ব্যাপারটা হাতে নিয়ে বললাম যে উল্টাপাল্টা কথা বললেন না, এইসব উল্টাপাল্টা কথা বলে কোনো লাভ নাই। আমার আব্বু মানে আমার আব্বুর এরকম ডকুমেন্ট এগুলো কিচ্ছু না। আর আমার আব্বা আমাদেরকে বলতো বিয়ে করলে, আপনি এই কাগজ উল্টাপাল্টা কাগজ নিয়ে আসছেন কোত্থেকে, কোনো খোঁজ খবর নেই না, এগুলো হবে না। আমি তখন এই মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করতেছি, উল্টাপাল্টা ব্যবহার করতেছি। এবং আমি তখন ওই কাবিনের যে উনি ফটোকপি নিয়ে আসছিল, ফটোকপিটা ছিঁড়ে ফেলছি। ছিঁড়ে ফেলে ওনাকে তখন আমি এখান থেকে বের করে দিছি যে আপনি আমাদের বাসা থেকে বেরিয়ে যান। এখানে আরেকটা কথা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি আপনাকে বলতে ভুলে গেছিলাম। এটা কিন্তু আমি প্রথমেও জানতাম না, এটা আমি পরেই জানতে পারছি। আমার আব্বা কিন্তু আমার বড় ভাইয়া মারা যাওয়ার পরে আমাদের স্থাবর যত সম্পত্তি ছিল এই সব কিছু কিন্তু ভাইয়া আমার নামে লিখে দিয়ে গেছে, মানে আব্বু আমার নামে লিখে দিয়ে গেছে। মানে আমাদের বাড়ি ঘর যা কিছু আছে সব আব্বু আমার নামে লিখে দিয়ে গেছে। কিন্তু আব্বু বাড়ি থেকে চলে যাওয়ার পর এটা কিন্তু আমারও জানা ছিল না। এরপরে যেটা হইলো যে তখন তো ধরেন আমার আব্বু নাই, এই মহিলাকে আমি তখন একরকম মানে গালাগালি করে আমার বাসা থেকে বের করে দিছি। মহিলাকে বের করে দিয়া আমি তখন আবার অফিসে চলে গেছি। রাতের বেলা আসছি, পরে মা আমারে বলতেছে তুই কি কাজটা ঠিক করলি? এই মহিলার সঙ্গে দুর্ব্যবহার করে বের করে দিলি। মহিলার হাতে যে কাবিনের পেপার আছে এটা কিন্তু ভুয়া না, এটা রিয়েল। আমি বললাম তুমি কেমনে বুঝলো এটা রিয়েল? আমার আম্মা বলে আমি তোর আব্বুর হাতের সিগনেচার চিনি, এই সিগনেচারটা তোর আব্বুর। আমি বললাম যে এই সিগনেচারটা আমার আব্বুর হতেই পারে না, এইটা মূলত এই মহিলা ফেক কোনো ডকুমেন্ট তৈরি করছে আমাদেরকে ফাঁসানোর জন্য। বুঝছে আমার আব্বু বাড়িতে নাই, আমাদের ব্যবসা বাণিজ্য আছে, এগুলো হাতিয়ে নেওয়ার জন্য। ঢাকা শহরে এরকম মহিলার অভাব নাই, এই খারাপ মহিলা। আমার আম্মা বলে দেখ আমি যা বলতেছি আমি ভেবে চিন্তেই বলতেছি, এই মহিলা যে আমার বাসায় আসছে সে কিন্তু ঠিকই আসছে, খারাপভাবে আসা নাই কিন্তু। আমি মারে বললাম যে মা তুমি প্লিজ বাদ দাও তো, এসব কথাবার্তা এখন আমার ভালো লাগে না, এই কি উল্টাপাল্টা কথাবার্তা বলো। এর প্রায় 3 দিন পরেই উনি তখন থানা থেকে আমাদের নামে একটা আপনার এক রকমের সাধারণ ডায়েরি করছে। এবং সাধারণ ডায়েরি খোলার পরে তখন প্রশাসন আমাকে ডেকে নিচ্ছে, আমাদের বাসা থেকে আমাকে ডেকে নিচ্ছে। ডেকে নিয়ে যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করলো পুরো বিষয়টা। তখন আমি বললাম যে এমন এমন ঘটনা, উনি আসছে এবং আমি তো আসলে মূলত এইভাবে বের করে দিচ্ছি। পরে বলে ওনাকে বের করছেন কেন, উনি তো আপনার আব্বার স্ত্রী। আমি বললাম যে না, এই কাবিনের ব্যাপার ভুয়া। তখন তারা বললো যে না, আমরা কাবিনের ব্যাপার যাচাই বাছাই করেছি এবং কোর্ট থেকে আমাদেরকে নির্দেশ এসেছে, আমরা এগুলো সব কিছু দেখেছি, কাবিনের ব্যাপার রাইট এবং ইনি আপনার আব্বার বৈধ বউ, আপনার আব্বা তাকে বিয়ে করছে। আমি বললাম দেখেন আমরা তো অনেক দিন আগে থানার মধ্যে জিডি করে রাখলাম, আমার আব্বাকে আমরা খুঁজে পাচ্ছি না, আমরা তো নিখোঁজ ডায়েরিও করলাম, আপনি আমার আব্বার কোনো সন্ধান দিতে পারেন না, আর কোত্থেকে আমার সৎ মায়ের কাগজপত্র আপনার এগুলো খুঁজে বের করছেন। তা আমার আব্বাও তখন অনেকটা মানে আম্মু তখন অনেকটা ইয়ে হয়ে গেল। এবার আমার আম্মু বলতেছে যে ঠিক আছে, মহিলা যেহেতু এরকমই করতেছে আর সে যদি তোর সৎমা হয়েই থাকে তা আমাদের বাসায় জায়গা দে। আমি বললাম কেন আমাদের বাসায় জায়গা দেবো? উনি যদি থাকতেই চায় প্রয়োজনে আমি ওনাকে অন্য কোথাও ভাড়া রাখবো, উনি আমাদের বাসায় থাকতে পারবে না। আমি তখন পুলিশকে বললাম যে ঠিক আছে, যেহেতু উনি আমার সৎমা, আমার আব্বা যেহেতু নাই, আমি প্রয়োজন ওনার দায়িত্ব নেবো, ওনাকে আমি আলাদা কোথাও বাসা ভাড়া রাখবো না, আমাদের বাসায় থাকতে পারবে না। তখন প্রশাসন বললো যে ঠিক আছে, এটা আপনাদের পারিবারিক বিষয়, আপনারা পারিবারিকভাবে বসে এইটা আপনারা মীমাংসা করেন। এবার মহিলা করলো কি, আমি তখন তারে করলাম কি আমাদের পার্শ্ববর্তী একটা ফ্ল্যাটে, ওইখানে আমি তাকে ভাড়াই দিলাম, মানে ওখানে ভাড়ায় থাকবে সে একাই আছে। আমি তার কোনো ঠিকানা মিকানা কিচ্ছু জানি না, কোত্থেকে আসছে, কী পরিচয়, কখন আমার আব্বুর সঙ্গে বিয়ে হলো। একে তো আমি আব্বুর টেনশনে পাগল হয়ে যাচ্ছি, আমি আব্বুকে খুঁজতেছি, তার উপরে এই মহিলা যেখান থেকে আসছে যেদিকে খুশি সেদিকে যাক, এটা আমার আর জানার দরকার নেই। আমি আমার মতো করে আমাদের পাশের বিল্ডিংয়ে একটা ফ্ল্যাটে আমি তখন তারা ভাড়া করে রেখে দিলাম। এইভাবে প্রায় মাসখানিক মহিলা ছিল ওখানে। মহিলা আবার একটা চাকরিও করতো, একটা বেসরকারি কোম্পানিতে উনি আবার চাকরিও করে। এবার সে করলো কি, কিছুদিন পরে আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমার বাসায় আসো, আমাকে বলে। তখন আমি বললাম যে আপনার বাসায় আসবো মানে এটা কী বললেন আপনি, আমাকে কেন বলতেছেন? পরে বলে বাসায় আসো, তোমার সঙ্গে কথা আছে। আমি বললাম বাসায় যাবো না, আপনি বাইরে আসেন। পরে বাইরে বলতে উনি ডিরেক্ট আমার অফিসে আসে, এসে আমাকে বলে যে উনি ওই ফ্ল্যাটে থাকবে না, ওনার ওই ফ্ল্যাটে সমস্যা হচ্ছে, আমি যে তোমাকে একটা ফ্ল্যাট কিনে দিই, আমাকে এটা বললে।
আমি যাতে ওনাকে একটা ফ্ল্যাট কিনে দিই বা ওনাকে একটা বাড়ি কিনে দিই, উনি ওই ফ্ল্যাটে থাকবে না। আমি বললাম যে আপনি আমার আব্বাকে বিয়ে করলেন কখন সেটাই আমরা জানি না। আমি উল্টো আপনাকে একটা ফ্ল্যাটে ভাড়া রেখেছি, প্রতি মাসে আমি আপনার ফ্ল্যাট ভাড়া দিচ্ছি, আর এখন আপনি আমাকে বলতেছেন আপনার নামে একটা ফ্ল্যাট করে দেওয়ার জন্য। এটা কেমন কথা বলতেছেন? এই মহিলা তখন আমাকে বলতেছে, আপনার আম্মা যদি এরকম রাজকীয়ভাবে থাকতে পারে আপনার আব্বার স্ত্রী হয়ে, তাহলে আমিও তো আপনার আব্বার স্ত্রী, আমি কেন এইভাবে থাকবো, আমাকেও ওভাবেই রাখেন। আমি বললাম, দেখেন আপনি উল্টাপাল্টা কথা বলবেন না। উনি বলে, আমি উল্টাপাল্টা কথা মোটেও বলতে চাই না, আমার স্বামীর কাছে আমার হক আছে, আমার স্বামীর কাছে আমার হক আছে এবং আমি আমার হকদার দাবি করি। আমি যে আমার আব্বু তো নিখোঁজ হয়েছে, আমার আব্বু তো মারা যায় না, আপনি হক পাবেন কিভাবে? এই মহিলা তখন আমাদের সাথে যায় ঝামেলা করে, তখন সে আবারও থানার দ্বারস্থ হলো এবং আবারও সে অভিযোগ জানাইলো যে তারা আমরা মারি, তারা আমরা অত্যাচার করি। এইগুলো থেকে তখন থানা থেকে একটা রায় আসলো যে আমাকে আমার আম্মুকে ডাকলো এবং ডেকে বলল, মহিলা যেহেতু আমার আব্বার স্ত্রী তাহলে আমাদের এখানে তাকে রাখার জন্য। সে তখন ডিরেক্টলি জানাইলো সে সম্পদ দাবি করে। সে বলতেছে আমরা নাকি আমার আব্বাকে মেরে ফেলছি এবং আমার আব্বাকে মেরে ফেলছি, এরকম একটা অভিযোগ সে থানাতে করছে এবং করে বলতেছে যে আমরা যাতে খুব দ্রুতই তাকে তার সম্পদ বুঝিয়ে দিই, আমার আব্বুর সম্পদ বুঝিয়ে দিই, আমার আব্বুকে মেরে আমরা লাশ গুম করে ফেলছি, এরকম রিপোর্ট সে থানার মধ্যে করছে। যাই হোক, আমাদের প্রশাসন লেভেলের ভালো মানুষজন ছিল, যার কারণে তার ওই মামলাগুলো খুব বেশি একটা কাজে আসেনি, কিন্তু তাকে আমাদের সম্পদ বুঝিয়ে দিতে হবে। এই ঘটনার মধ্যেই আমার আম্মু আমাকে একদিন বলতেছে যে, রোহান একটা কাজ কর, তুই একটু কোর্টে গিয়ে দেখ তো তোর আব্বার জায়গা সম্পত্তিগুলো 19-20 হয়ে গেছে কিনা। কারণ তোর আব্বু কিন্তু দলিলপত্র নিয়ে, আমরা যে বাড়িতে আছি এই বাড়ির দলিলপত্র, এরপরে দোকানের দলিলপত্র, এগুলো নিয়ে কিন্তু তোর আব্বু বেশ কয়েকদিন অনেক দৌড়াদৌড়ি করছিল। যাই একটু দেখতো যে জায়গা সম্পত্তিগুলো ঠিক আছে কিনা। আম্মুর কথা মতো আমি তখন জায়গা সম্পত্তিগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে দেখি কি, আমার আব্বার স্থাবর যত সম্পত্তি আছে আব্বুর সব কিছু আমার নামে লিখে দিছে। আমার আম্মুর নামেও দেয় নাই, কারো নামেই দেয় নাই এবং সম্পূর্ণ আমার নামে লিখে দিছে। শুধু লিখেই দেয় নাই, উনি আমাকে এগুলো একদম বিকৃত দলিল করে দিছে যে আমি ওনার কাছ থেকে কিনে নিছি ওই দলিল করছে, কোনো দানপত্র দলিলও না, ডিরেক্টলি হচ্ছে বিকৃত দলিল। এবং এগুলো দেখার পর তো আমি অবাক, কী ব্যাপার, আব্বু আমার নামে সম্পদ সব লিখে দিয়ে গেল, তার কারণ কি? মানে আমার নামে কেন লিখে দিল, আমি কিছুই বুঝতে পারলাম না। আম্মার এসে যখন এটা জানাইলাম, আম্মা তখন বলে যে আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এবার এই মহিলার সঙ্গে মোটা গলায় কথা বলতে পারি। এবার আমরা তখন মহিলা আইনের দ্বারস্থ হইলাম, আমরাও আইনের দ্বারস্থ হইলাম যে আব্বার নামে তো কিছুই নেই, আব্বার নামে কিছুই নেই এবং সে মিথ্যা কথা বলতেছে, আমার আব্বা তো সবই আমাদেরকে লিখে দিয়ে গেছে। এবার মহিলা আমাদের নামে দিল মামলা, থানাতে মামলা করলো যে আমরা আব্বাকে মারছি এবং আব্বাকে মেরে আব্বার লাশ আমরা গুম করছি এবং আব্বুর কাছ থেকে জোর করে সিগনেচার নিছি এবং আব্বুর কাছ থেকে আমরা জোর করে সিগনেচার নিয়েছি, এরকম ডকুমেন্টগুলো সে বের করলো এবং আমাদের নামে মামলা দিল। যাই হোক, সে থানাতে মামলা দিল, মামলা গড়ালো অনেক দিন ধরে এবং প্রায় কয়েক বছর ধরে এই মামলায় দৌড়াইলাম, কিন্তু তার মামলার কোনো রকমের ভালো সুরাহার সে পায়নি, কারণ তার মামলাগুলো ছিল সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা। এক পর্যায়ে আমাদের বাসার সামনে আসা, আমাদের সঙ্গে চিল্লাচিল্লি করা, আমার আম্মার সঙ্গে দুর্ব্যবহার করা, খারাপ ব্যবহার করা, মোটামুটি সে কম করে নাই। আইনের বাইরে যে কাজগুলো আছে এগুলো সে অনেক কিছু করে সে তার মতো করে চলে গেছে এবং এরপরে তার আর কোনো সন্তান আমরা পাইনি। আমি যেখানে ফ্ল্যাটে তাকে রেখেছিলাম ওখান থেকেও সে চলে গেছে, আমি তখন ফ্ল্যাট মালিককে ফ্ল্যাট বুঝিয়ে দিই। তো এবার আমি ফ্যামিলির সঙ্গে আছি, ভালোভাবে আছি। ওই মহিলাও কোথায় চলে গেছে, আব্বুরও কোনো সন্তান পাই নাই, মানে আব্বুর আমরা কোনো সন্তানে পাই নাই। একটা শুধু রিপোর্টে আমরা যতটুকু বুঝতে পারলাম আর কি, একটা সরকারি নথিতে যতটুকু জানতে পারলাম যে আমার আব্বা বাংলাদেশে ছিলই না, উনি বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে চলে গেছে। আর এটাই আমরা আসলে অতটুকুই ধারণা করি যে আব্বু চলে গেছে। আমার এখানে আরেকটা বিষয় আছে, আমার বড় আমার দুঃসম্পর্কের এক জেঠা থাকে, উনি আবার ইন্ডিয়াতে থাকে, নয়াদিল্লিতে। তো আমরা ভেবেছিলাম যে আব্বু ওখানে চলে গেছে কিনা, আমরা কিন্তু ওখানেও খোঁজ করছিলাম, তবে আমার আব্বু ওইখানে যায় না, যেটু বলতেছে ওইখানে যায় না, তবে আমার মা বলতেছে যে আব্বু ওইখানেই চলে গেছে। আমরা ইন্ডিয়াতেও অনেকভাবে খোঁজাখুঁজি করছি সরকারের তরফ থেকে, সেখানেও আসলে আব্বুকে পাই নাই। যাই হোক, এরপরও হলো কি, এভাবে আমি তখন ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে আম্মুর সঙ্গে চলতেছি। এই করতে করতে চট্টগ্রামের মঞ্চ নাটক করা একটা মেয়ে, যার নাম হচ্ছে ইভানা হোসেন, ইভা হচ্ছে মেয়েটার নাম। এই মেয়েটা হচ্ছে মঞ্চ নাটক করতো আপনার চিটংয়ে এবং পড়াশোনা করতেছে আপনার চিটং ভার্সিটিতে। আমার অনেকটা জুনিয়র হবে, অনেকেই জুনিয়র। তো আমার একটা ফ্রেন্ডের সঙ্গে আমি তখন একটা নাট্যমঞ্চতে গেলাম এবং যাওয়ার পরেই মেয়েটার সঙ্গে আমার দেখা হলো এবং মেয়েটাও খুবই লম্বা, সুন্দর চেহারা এবং সর্বদিক থেকে খুবই মায়াবী একটা মেয়ে আর কি, এক কথায় দেখতে অসাধারণ চেহারা। তো মেয়েটাকে দেখার পরে আমার কাছে কেমন জানি প্রথম কোনো কাউকে দেখার পরে ভিতরে এক রকমের প্রেমের একটা উদ্দীপন মনে হলো। মেয়েটা দেখতে সুন্দর, লম্বা, শাড়ি পরে আছে, সর্বদিক থেকে আমার কাছে ভালো লাগলো। লাগার পরে এক দেখায় আমার জীবনে মনে হয় না যে আমি কখনো কোনো মেয়েকে এভাবে দেখেছিলাম। মেয়েটার নাট্য আমার কাছে এতটা ভালো লাগছিল। পরে ভালো লাগার পরে মেয়েটার সঙ্গে আমি তখন কথা বলার সঙ্গে সে আমার সঙ্গে খুব ভালো করেই কথা বলে
এবং খুব সুন্দর করে কথা বলে, মিডল ক্লাস লেভেলের একটা মেয়ে, তার বাবা হচ্ছে বেসরকারি একটা ব্যাংকে চাকরি করে এবং এরা হচ্ছে 2 বোন, তার ছোট 2টা বোন আছে, সে হচ্ছে সবার বড় এবং তার কোনো ভাই নাই। তো পারিবারিক অবস্থাও মোটামুটি খুব যে খারাপ তা না, মিডল ক্লাসের থেকেও একটু নিচে। পরে আমি বললাম যে আপনার নাটকের এই স্ক্রিপ্টটা আমার কাছে খুব ভালো লেগেছে, আপনি আমাকে এই স্ক্রিপ্টটা আবার একটু বলেন তো আমার সামনে। তো আমার সামনে বলতেছিল, আমার ভিতরে খুব একটা ভালো লাগা কাজ করলো আর কি। তো এই বলে মেয়েটার সঙ্গে তখন আমার একটা ফ্রেন্ডশিপ শুরু হয় ওই মঞ্চ নাটকের ওখান থেকেই আর কি। আমি কিন্তু তার ওই ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কিছুই জানি না, ওই জায়গার মধ্যে তার সঙ্গে আমার একটা মানে পরিচিত হয়। এরপরে ফোন নাম্বার আদান প্রদান হয়। তো আমি তখন তার সঙ্গে কথা বলি, অলওয়েজ তার সঙ্গে ফোনে কথা বলি, সে আমাকে ফোন দেয়, আমিও ফোন দিই। বিভিন্ন জায়গায় ও নাটকে যায়, মানে নাটকের শুটিংয়ে যায়, তো আমাকে বলে যে আমার ওখানে শুটিং আছে, আমি ওখানে যাচ্ছি, আপনি যাবেন কি না। তো আমি শত ব্যস্ত থাকলেও নাটকের স্ক্রিপ্টগুলো দেখার জন্য বা শুটেরগুলো দেখার জন্য আমি ওর সঙ্গে চলে যেতাম। বিভিন্ন জায়গায় শ্যুট করতো, বিশেষ করে কক্সবাজার, অনেকবার ওর সঙ্গে কক্সবাজার গিয়েছিলাম। এবং একটা সময় আমাদের দুজনের মাঝে এক ধরনের একটা প্রেমের সম্পর্ক শুরু হয়। এদিকে অনেকটা ঘটনা আছে ওর সঙ্গে প্রেমে জড়ানো নিয়ে, অনেক রোমান্টিকতাও আছে, সেদিকে না যায় কারণ সামনে আরও অনেক মারাত্মক ঘটনা রয়েছে। তো ওর সঙ্গে তখন আমার একটা প্রেম ভালোবাসার সম্পর্ক শুরু হয় এবং ও যে কোনো সময় আমার অফিসে চলে আসে। আমার অফিসের যে দারোয়ান আছে এবং গেটে আসলেই দারোয়ানকে রিসিভ করে আমার রুমে নিয়ে আসে। আমার সঙ্গে তখন তার একটা খুব ভালো একটা জানাশোনা, একটা গভীর একটা প্রেমের সম্পর্ক তখন আমাদের দুজনের মাঝে চলতেছে। এরকম করে প্রায় 2 বছর মতো ওর সঙ্গে আমি সম্পর্কে ছিলাম এবং 2 বছরে আমরা দুজনকে অসম্ভব রকমের ভালোবাসি। মানে এক কথায় বলতে গেলে যে একজন আরেকজনকে ছাড়া কোনো কিছুই বুঝি না। এবং 2 বছর পরে তখন আমার আম্মুকে আমি তখন তাকে দেখাই, এর আগে আম্মুকে ওকে দেখাই, বাট 2 বছর পরে সিদ্ধান্ত নিলাম যে আসলে বিয়ে করে ফেলবো। তখন ব্যবসা বাণিজ্য সব কিছু সেটেল হলো, নিজের মতো করে সব কিছু দেখাশোনা করলাম, সেটেলমেন্ট হলো। তো আমি তখন চিন্তা করলাম যে আমি তাকে বিয়ে করব। 2 বছর পরে তখন পারিবারিকভাবে আমার আম্মা কিন্তু এতটা আয়োজন করে নাই, খুব ছোট পরিসরে তখন ওর সঙ্গে আমার বিবাহ হয়। এবং বিবাহ হওয়ার পরে আমরা বিবাহ হওয়ার পরও 1 বছর আমরা একসঙ্গে ছিলাম, কিন্তু ওর ঘরে কোনো বেবি হয়নি, কোনো বাচ্চা হয়নি। 1 বছর পরে একদিন হলো কি, আমাকে বলতেছে যে ওর ছোটো খালা আমাকে বলতেছে, আমার ছোটো খালা লন্ডনে থাকে, আমার ছোটো খালা আসবে। তো আমার আপন খালা না, ওর কেমন জানি দুঃসম্পর্কের এক খালা হয়, কিন্তু ওর সঙ্গে ভালো সম্পর্ক। তা আমাকে বলতেছে তুমি আমাকে একটু এয়ারপোর্টে নিয়ে যাবা। তো আমি বললাম যে দেখো আমি তো ব্যস্ত, আমি তো যেতে পারবো না। তো তোমার ছোটো খালা আসলে আমাদের বাসায় কেন আসবে, ওনার অন্য কোনো বাসা নাই? বলে না, খালা আমাদের বাসায় আসবে, খালার সঙ্গে আমার কথা হয়েছে, খালা আমাদের বাসায় আসবে, এরপরে খালা বাড়িতে যাবে। তো আমি বললাম যে ভালো কথা, তোমার ছোটো খালা আসবে, তুমি রিসিভ করে আনো, আমি তো যেতে পারবো, তুমি ড্রাইভার নিয়ে যাও। তো আমি তখন অফিসে চলে গেলাম, ও তখন করলে ওর খালাকে নিয়ে তখন ও বাসায় আসছে এবং ওর খালাকে নিয়েও বাসায় আসছে। তখন এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, ওই সময় কিন্তু আমরা যে বিল্ডিংয়ে থাকতাম ওই বিল্ডিংয়ে কিন্তু আমরা থাকতেছি না, মানে যেটা আমাদের বাড়ি আর কি, ওই জায়গায় আমরা থাকি না। ওই জায়গাটা হচ্ছে ওইটা ছিল 3 তলা আমাদের বাড়িটা, এটা আমরা এখন 10 তলা করব, যার জন্য একটা বিল্ডার্স কোম্পানিকে দিয়ে দিছি। আমরা আলাদা একটা বাসা মানে বাড়িতে থাকতেছি, ওইটা জাস্ট ভাড়া আর কি। ওই বাড়িতেই তখন সে তার খালাকে নিয়ে আসছে। তো তার খালাকে নিয়ে আসছে, মানে ভাগ্যের কি নির্মম পরিহাস আর কি। দেখেন, আমি তখন অফিসে ছিলাম, অফিসে থাকার পরে ও আমাকে বলতেছে খালা তো আসছে, আজকে তুমি একটু অফিস থেকে তাড়াতাড়ি চলে আসো, তুমি অফিসে বেশিক্ষণ থাইকো না, আমাকে বলতেছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি চলে আসবো তাড়াতাড়ি। তো এই কথা বলে আমি তখন চলে আসছি, মানে বাসায় আসছি তখন আপনার প্রায় আসরের পরে। বাসায় আসার পরে ও আমাকে বলতেছে যে ও মনটা খুব খারাপ করে আছে, মুখ কালো করে আছে। আমি বললাম কী ব্যাপার, তুমি এরকম মন খারাপ করে আসো কেন, কী হয়েছে? বা বলতেছে আমার খালা চলে গেছে। আমি বললাম যে তোমার খালা চলে গেছে মানে কোথায় চলে গেছে? উনি তো লন্ডন চলে গেল নাকি আবার? বলে না, লন্ডন চলে যায়নি, খালার বাড়িতে চলে গেছে। তো আমি বললাম আমার সঙ্গে দেখা করলো না? বলে জানি না কেন তোমার সঙ্গে দেখা করে নাই। এবং খালা তার বোরকাও খুলে নাই, মানে বোরকার মুখোশও খুলে নাই, আমাদের ঘরে আসছে, এসে হচ্ছে আম্মুর সঙ্গে কথা বলছে, বোরকার মুখোশও খুলে নাই, সম্পূর্ণভাবে বোরকা পরা অবস্থায় উনি আবার বেরিয়ে চলে গেছে। মানে বোরকার মুখোশও উনি খুললো না, কেন খুললো না আমি নিজেও বুঝলাম না। তো এইটা বলার পর ওর সঙ্গে আমার এইভাবে কথা হয়েছে, কথাবার্তা হওয়ার পরে আমার আম্মা তখন আমাকে ইশারা দিয়ে ডাকতেছে, মানে ঘরের মধ্যে ডাকতেছে। তা আমি তখন ওর কাছ থেকে বিদায় নিয়ে মার কাছে গেলাম। মার কাছে যাওয়ার পরে আমার মা তখন আমারে বলতেছে যে ইবার সঙ্গে তোর পরিচয় কিভাবে হলো? আমি বললাম কীভাবে হলো মানে আমি তো তোমাকে বললাম আমার সঙ্গে বহু বছর ধরে রিলেশন এবং সেখান থেকে আমরা বিয়ে করছি এবং সবই তো তুমি জানো। মা বলে এই ইবারে তোর পিছনে লাগাই দিছে। আমি বলে কে লাগাইছে? বলে তোর সৎমা লিফি। আমি বললাম আজকে এত বছর পরে আমার ওই সৎমা কোত্থেকে আসলো? তুমি কি বলতেছো? আমার আম্মা বলে এবার যেই খালা আমাদের বাসায় আসছিল এটা আর কেউ না, এটা তোর সৎমা লিফি। আমি বললাম আম্মা তুমি কি পাগল হয়ে গেলা নাকি? এই কি কথা তুমি আমারে শোনাইলা গো মা?
আমার মা বলে আমি যেটা বলেছি সেটা একেবারেই সত্য। ওই মহিলাকে আমি দেখেছি, এটা ইবার খালা, এবং ইবাই সম্ভবত তোর পিছনে, ওই মহিলা মনে হয় ইবারে তোর পিছনে লাগাই দিছে। পরে আমি মারে বললাম যে মা দেখেন, ইবা তো আমাকে প্রপোজ করে নাই, বা ইবার সঙ্গে আমার কোনো প্রেমও হয় নাই, আমি নিজেই তো ইবাকে প্রপোজ করলাম। আর ইবা তো আমাকে দেখেন, আমি নিজেই ইবার কন্ট্রাক্ট নাম্বার নিলাম, ইবার সঙ্গে আমি রিলেশন করলাম, তাহলে ইবা তো আমাকে ফাঁসানোর কোনো কারণ নাই। আর তুমি কি এমন কথা বলতেছো যে এটা ওর খালা? আমার তো বিশ্বাসই হয় না। আমার মা বলে, বিশ্বাস বাবারে, বিশ্বাস না হওয়ার কিছু নয়, আমি নিজের চোখে যা দেখছি আমি তাই বলতেছি। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি চুপ থাকো, আমি ইবার সঙ্গে কথা বলি। আমি তখন ইবারে বললাম যে তোমার খালার কি কোনো ছবি তোমার কাছে আছে? আমাকে বলে যে না, আমার খালাম্মার কোনো ছবি আমার কাছে নাই, আপাতত আমাদের বাসায় আছে। আমি বললাম চলো তোমাদের বাসায় যাব। তো ওর সঙ্গে আমি তখন ওদের বাসায় যাই, মানে এই টাইমের ভিতরে বাসায় যাই, এবং বাসায় যাওয়ার পরে ওদের ফ্যামিলি অ্যালবামের ভিতরে আমি যেই ছবিটা দেখি, এই ছবিটাই আমার সৎমা লিপির। তো আমি দেখি একটু বিব্রত হয়ে গেলাম, হায় আল্লাহ, এটা কেমন কথা? মানে আমি আসলে তখনও পরিকল্পিত, মানে আপনার চিন্তা করছি যে হয়তো ওই লিপি ইভারে আমার পিছনে লাগাই দিছে। আমি এটাই তখন মনে করছি, করে তখন এই ইবার সঙ্গে আমার একটা দূরত্ব আমি তখন তৈরি করে ফেলি। ঠিকমতো কথা বলি না ওর সঙ্গে, মানে একটু একরকম যেটা বলে যে একটু মনোমালিন্যতা, একটু ঝগড়াঝাটি, এরকম করতে করতে আমাকে বলে যে তুমি আমার সঙ্গে এরকম করো কেন, আমার সঙ্গে তুমি এরকম করো কেন? আমি তখন ওকে বললাম যে তোমার ওই খালার সঙ্গে তোমার পরিচয় কখন থেকে? ও বলে ছোটোবেলা থেকেই খালাম্মার সঙ্গে পরিচয়, তিনি আমার আপন খালা না, বাট আমার আপন খালার থেকে আরও অনেক বেশি কিছু আমাদের সঙ্গে। তাই আমি বললাম তোমার খালার বাসা কোথায়? বলে আমার খালার বাসা মোহাম্মদপুরে, ওই দিকেই থাকে। আমি বললাম যে তোমার খালাকে একদিন আমাদের বাসায় ডাকো। ও আমাকে বলে না, খালা তো আমাদের বাসায় আসতে চায় না। মানে কেন আসতে চায় না খালা, আমি সেটাও জানি না। খালা আমাদের বাসায় আসতেও চায় না, আমাদের বিষয় নিয়ে কোনো কথা বলতেও চায় না। আমি বললাম বলবে কেন? তার কারণে তো আমি আমার আব্বাকে হারাইছি, এই জন্যই আমাদের বাসায় আসে না, আমার সঙ্গে কথা বলে না। পরে বলে কী বলতেছে এগুলো রোহান? আমি বললাম হ্যাঁ, আমি যা বলতেছি সবই বলতেছি। আমি তোমাকে আমার সৎমায়ের কথা বলেছিলাম না, যে হঠাৎ করে এক সৎমা কোত্থেকে আসছিল এবং তিনি আমাদের নামে অনেক মামলা টামলা করছে, অনেক ঝামেলা করছে, তোমার মনে আছে? ও বলে হ্যাঁ মনে আছে। আমি বললাম এটা আর কেউই না, এটা তোমার আপন খালা, এটাই তোমার খালা, যে খালা লন্ডন থেকে আমাদের বাসায় আসছে। পরে আমাকে বলতেছে ছি, এটা তুমি কী বলতেছো? আমার খালার তো বিয়ে হয় নাই, উনি তো বিয়েই করে নাই। আমি বলি শোনো, কাবিনের পেপার পর্যন্ত সে আমার মাকে দেখাইছে। ঠিক আছে, তুমি তোমার খালাকে আমাদের বাসায় ইনভাইট করো, আমি তোমাকে অনুমতি দিলাম। পরে সে 2 দিন 3 দিন তার খালার সঙ্গে মোবাইলে কথাবার্তা বলে অনেক যায় ঝামেলার পরে একটা পর্যায়ে তার খালা তখন বলল যে আচ্ছা ঠিক আছে আমি আসবো। দেন ওর খালা তখন আমাদের বাসায় আসে। ওর খালা যদি আমাদের বাসায় আসে, ওই দিন আমার আম্মা আবার আমাদের বাসায় থাকে না। আম্মা বলে আমি এই মহিলার সামনে যাব না, আমি চলে যাব। আমার মা তখন আমার নানু বাড়িতে চলে যায়, নানুদের বাসায় চলে যায়। ওর তখন ওর খালাকে নিয়ে আসে। তো আনলে পরে একই টেবিলে তখন আমরা দুপুরে খেতে বসি, ওই খাবার খাচ্ছে, আমিও খাচ্ছি। তো ও তখন পরিচয় করাই দিচ্ছে যে খালাম্মা, তুমি তো ওর সঙ্গে পরিচয় হইলা না, তুমি তো ব্যস্ততে চলে গেলা, আমার হাজব্যান্ড রোহান। পরে ওই আমার ওয়াইফ কিন্তু আর ওর খালার এখনও কোনো কিছু বলে নাই। পরে আমি বললাম খালা আপনি কি আমাকে চিনছেন? বলে হ্যাঁ চিনছি। আমি আমাকে খালা ডাকবো না মা ডাকবো? তো বলে খালাকে তো মা ডাকাই যায়, তুমি যদি মা ডাকতে চাও তাহলে ডাকো, খুব মানে সফট কণ্ঠে বলতেছে। আমি তখন বললাম আমার আব্বা কোথায় আপনি জানেন? এই জায়গার মধ্যেই। এটা বলার পরে উনি হঠাৎ করে খাবার থামিয়ে দিল, মানে জায়গার মধ্যে খাবার খাওয়া বন্ধ করে দিল। এবং আমার ওয়াইফ তখন আমার দিকে তাকায় আছে, সে আমাকে কথা বলার সুযোগ দিচ্ছে না। আমি আমার ওয়াইফকে বললাম তুমি চুপ করো, তুমি কথা বলো না, আমি ওনার সঙ্গে একটু কথা বলি, আমাদের কথাবার্তাগুলো খুব জরুরি। তখন আমার ওয়াইফ বলতেছে আচ্ছা ঠিক আছে বইলো, বাট খাওয়া দাওয়া শেষ করো এরপরে বলো। ঠিক আছে। খাওয়া দাওয়া খাইলাম, খাওয়ার পরে এই ডাইনিংয়ের মধ্যেই তখন আমি ওনাকে নিয়ে বসলাম, বসে বললাম খালা দেখেন আপনাকে আমি খুব ভালো করেই জিজ্ঞেস করি, আমি দেশে ছিলাম না, আমি ছিলাম জার্মানিতে, এবং সেখানে আমি পড়াশোনার উদ্দেশ্যে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে হঠাৎ করে কী কারণে আমার ভাইয়া কার অ্যাক্সিডেন্টে মারা গেল, এবং আব্বু বহুদিন যাবৎ খুব টেনশানে ছিল। আমি জার্মান থাকা অবস্থায় আমার মা আমাকে ফোন দিয়ে বলল যে যত দ্রুত পারিস দেশে, তোর আব্বার অবস্থা ভালো না। এবং আমি জার্মান থেকে বাংলাদেশে ব্যাক করার পরেও যেটা দেখলাম যে আমার আব্বা অলওয়েজ একটা টেনশনের মধ্যে থাকতো, ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, ঘুমাইতো না, এবং একটা পর্যায়ে আমার আব্বা সব কিছু ছেড়ে বাড়ি থেকে পালিয়ে গেল, এবং কোথায় গেল আমরা আজও বাবার কোনো সন্ধান পেলাম না। আপনি কি বলতে পারেন এই ঘটনাগুলো কেন ঘটলো? উনি তখন আমার দিকে তাকায় আছে। আমি বললাম কী ব্যাপার বলেন। উনি বলে প্রথমত তোমার ভাইয়া মারা গেছে, এটা আমি জানতে পারছি, এবং তোমার ভাইয়া বেপরোয়া ড্রাইভিং করতে গিয়েই মারা গেছে, তার মারা যাওয়ার পিছনে সেই কারণ। আর তোমার আব্বু আসলে মূলত আমাকে তোমাদের বাসায় উঠাইতে চায় নাই। আমি তোমার আব্বাকে বারবার বলেছিলাম যে আমাকে বাসায় উঠান, আমাকে স্ত্রীর মর্যাদা দেন,
আপনার ওই বউ আছে, আমি আপনার ওই বউয়ের সঙ্গে থাকবো, কিন্তু কোনোভাবেই তোমার আব্বা আমাকে বাসায় উঠাইতো না এবং তিনি আমাকে বাসাতে উঠাতে চায়নি। আমি বললাম আমার আব্বুর সঙ্গে আপনার পরিচয়টা কীভাবে? তখন উনি কোনো কথা বলে না, মানে পরিচয়ের কথা জিজ্ঞেস করছি, চুপ হয়ে গেছে। আমি বললাম বলেন না আমার আব্বুর সঙ্গে আপনার পরিচয়টা কীভাবে? উনি বলে যেভাবেই হোক পরিচয় হয়েছে, এবং আমি তো তোমার আব্বা তো আমাকে বিয়ে করছে। আমি বললাম পরিচয় কীভাবে হয়েছে এটা কি বলা যায় না? বলে না, এটা আমি বলতে পারবো না। তাই আমি বললাম এরপরে লাস্ট পর্যন্ত কী হলো? বলে ওইটুকুনি মাঝে উনি আমাকে বলে উনি আমাকে উঠে দিতে পারবে না বাসায়, এবং আমাকে বলে ওনাকে ছেড়ে দেওয়ার জন্য, আমি ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য, এবং উনি আমাকে তালাক দিয়ে দিবে, এগুলো বলতো। আমাদের দুজনের মাঝে খুব ঝগড়াঝাটি হতো। তাই আমি বললাম আব্বু চাইলে তো আপনাকে তালাক দিতে পারতো। বলে হ্যাঁ তা পারতো, তবে সে আমাকে দেয় নাই। আমাকে না দিয়ে সে হঠাৎ করে মোবাইল বন্ধ করে দিল, এবং পরে তার বাসায় এসে জানতে পারলাম যে সে বাসা থেকে উধাও হয়ে গেছে। আমি বললাম ঘটনা কি এইটুকুই? বলে হ্যাঁ এইটুকুই। এরপর তোমার সঙ্গে যা হলো, তারপর আমি লন্ডনের জন্য ট্রাই করি। এর আগেও আমি আমার অফিস থেকে ট্রাই করি, এবং সেখান থেকে আমার লন্ডনের ভিসা হয়ে যে আমি সেখানে চলে যাই। আমি আর কোনো মামলা টামলায় কোনো ঝামেলায় থাকতে চাইনি। তো আমি আসলেই তোমার সামনে পড়তে চাইনি, তোমার সঙ্গে কথাও বলতে চাইনি। ভাগ্যের কি নির্মম পরিহাস যে আমার বোনের মেয়ের সঙ্গেই তোমার বিয়ে হলো, এবং যার কারণে তোমার বাসা আমাকে আবার আসতে হয়েছে। আমি চাইনি যে তোমাদের ফ্যামিলি তারা কখনোই আসে, এবং আমি আসাতে যতটুকু শুনলাম যে তোমার মা নাকি বাসা থেকে চলে গেছে। আমি বললাম যে না, মা আসলে বাসা থেকে যায় না, আমার হচ্ছে নানুমণি অসুস্থ, মা ওখানে গেছে। পরে আমি বললাম যে আপনি কয়দিন থাকবেন বাংলাদেশে? বলে বেশি দিন থাকবো না, হয়তো 1 মাসের মতো থাকবে, 1 মাস পরে চলে যাব। তখন আমি একটু আবেগী হয়ে তারা বললাম যে আপনি একটা কাজ করেন, যেহেতু 1 মাসে থাকবেন, 1 মাস আপনি আমাদের বাসায় থাকেন। আমি যতটুকু জানলাম মোহাম্মদপুরে আসলে আপনার কেউই নেই, আপনি সেখানে একাই থাকেন। সো একটা কাজ করেন, আপনি আমাদের বাসায় থাকেন, এবং ইবা আপনি থাকলে অনেকটা খুশি হবে। পরে বলে না 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 বাবা, আমি তোমাদের বাসায় কীভাবে থাকবো? তোমার মা তো এটা মেনে নিবে না। আমি মাত্র 1 দিনের জন্য আসছি বা কয়েক ঘন্টার জন্য আসছি, তোমার মা তার বাপের বাড়িতে চলে গেছে। আমি বললাম না না না, আমার মা মানবে, আমি আমার মাকে মানাবো। আপনি যেহেতু ইবার খালা, সো আপনি আমার বাসায় গেস্ট, এবং গেস্ট হিসেবে আপনি আমার বাসায় থাকেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আব্বা তো আপনাকে বিয়ে করছে, সেই হিসাবে তো আপনি আমার মাই হন, আপনি আমার বাসায় থাকেন। তখন উনি আসলে থাকবে না। ইভা ওনাকে বলে যে না খালা থাকো না, থাকো না। মানে ও যখন রিকোয়েস্ট করতেছে তখন ও মানে ওর খালা তখন রাজি হলো যে আচ্ছা ঠিক আছে তাহলে পরে থাকবো। দেন আমি তখন ওনাকে আমার বাসায় রাখলাম, রেখে আমার আম্মুর কাছে গেলাম। আম্মুরে গিয়া বললাম যে আম্মু তুমি বাসায় চলো, এমন এমন ঘটনা। আমার আম্মু যাবে না। আমি বললাম কী ব্যাপার, তুমি যাবা না কেন? কী সমস্যা? চলো তুমি বাসায় চলো। আমার আম্মু বলতেছে যে না আমি যাব না, আমি এখানেই থাকবো, তোর নানুর শরীর ভালো না, তোর নানুর সঙ্গে থাকবো। পরে আমি বললাম যে আরে আশ্চর্য বিষয়, তুমি নানুর সঙ্গে কেন থাকবা? এদিক দিয়ে নানু আমাকে বলতেছে যে ও যদি আমার সঙ্গে থাকতে চাই তাহলে থাক না। আমি বললাম মা তুমি কি মাইন্ড করতেছো যে ওই লিপি মহিলার যে আমি আমাদের বাসায় রাখছি, মানে ইভার খালারে? আমার মা বলতেছে না না না, আমি এটাতে মাইন্ড করি নাই, আমি আসছি, তোর নানুর শরীরটা ভালো না, তোর মামারাও সবাই দেশের বাইরে থাকে, আমি কয়টা দিন তো নানুর সঙ্গে থাকি। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে থাক না আমার নানুর সঙ্গে। আমি আর এই বিষয়টা নিয়ে আপনার বাড়াবাড়ি করলাম না বা সামনের দিকে গেলাম না। যাই হোক, এরপরে যেটা হইলো, আমি আমার অফিসে যাইতেছি, ব্যবসা সামলাইতেছি, ওই সারাক্ষণই ওর খালার সঙ্গে থাকতেছে। এবার সারাক্ষণই খালাম্মার সঙ্গে থাকতেছে, মানে দুজনের মাঝে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া। এভাবে আবার এরই মাঝে 2 থেকে 3 দিন আমার আম্মু কিন্তু বাসায় এসে থেকে গেছে। আমার আম্মু নর্মালি ইবার খালা যেইভাবে, ওই ইবার খালার মতো করেই আমার আম্মু মানে ওই লিপির সঙ্গে কথা বলে, বোন হিসাবে কথা বলে, বেআইন হিসাবে কথা বলে, কিন্তু আমার আব্বুর কোনো পরিচয় নেই, আমার আম্মু কথা বলে না। এভাবে আমার আম্মু এসে 2-3 বার বাসায় আসে, আবার আম্মু চলে যায়। নানু অসুস্থ, তখন নানুকে দেখাশোনা করতেছে। এভাবে 1 মাস কেটে গেল। 1 মাস পরে আমি তখন ইভারে বললাম যে ইভা 1 মাস তো কেটে গেল, তোমার খালা যে বললো 1 মাস পরে উনি চলে যাবে, কই উনি তো গেল না। তো ইভা তখন বলতেছে, আমার খালা বলতেছে তার অনেক ভাল লাগতেছে, সে আরও 1 মাস ছুটি বাড়াইছে, সে আরও 1 মাস থাকবে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তো থাকুক, যেহেতু আরও 1 মাস থাকতে চায় তাহলে প্রবলেম নাই, থাকুক। হ্যাঁ, এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা সময় হলো কি, রাতের বেলায় যখন আমি ঘুমাইতাম, প্রথমত যে সমস্যাগুলো হতো, এবং রাতের বেলা আমি যখন ঘুমাইতাম তখনই আমি প্রতি রাতেই ওই ইবার খালাকে স্বপ্নে দেখতাম। এবং এই স্বপ্নটা আপনার ভালো কোনো স্বপ্ন ছিল না, মানে ভালো কোনোভাবে স্বপ্নে দেখতাম না, খুব বাজেভাবে ওনাকে স্বপ্নে দেখতাম, খুব খারাপভাবে স্বপ্নে দেখতাম। এবং দেখার পরে আমি প্রথমত মনে করতাম যে উনি যেহেতু একটু ওয়েস্টার্ন ড্রেস পরে, বাসার মধ্যে উনি ওয়েস্টার্নই পরে থাকতো, তো যেহেতু উনি ওয়েস্টার্ন ড্রেস পরে, সম্ভবত এই কারণে আমি ওনাকে একটু বেশি বেশি স্বপ্নে দেখি, খারাপ ড্রেস আপগুলো পরে, এবং খারাপ ড্রেস আপের কারণে আমি ওনাকে মনে হয় স্বপ্নে দেখি। বিষয়টা মনে এরকমই হতে পারে, মানে এইটাই আমি প্রথমে ধারণা করেছিলাম। তো যার জন্য আমি ইভারে বললাম যে ইভা, উনি তো হিসাবে আমার সৎমাও হয়, আবার অন্য দিক থেকে উনি আমার শাশুড়িও হয়, তো ওনাকে বলো উনি যাতে সবসময় বাসার মধ্যে একটু পর্দা করে থাকে। এটা তো আর লন্ডন ইউরোপ না,
এটা তো বাংলাদেশ মুসলিম দেশ, বাসায় যাতে উনি একটু সাবালিন কাপড় চোপড় পরে। তো এইবার ওনাকে এটা বললো, বলার পরে তখন উনি একটু ভালো জামা কাপড় পরতো, মানে একটু ভালো কাপড় চোপড়ে বাসার মধ্যে পরতো। বেশি দিন না ভাই, আপনার প্রায় 3-4 দিনের ভিতরে মানে আমার যে কী হইলে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। মানে আমার মানে আমি যে রাতেই ঘুমাইতে যাইতাম, যখনই ঘুমাইতে যাইতাম আমি তারই স্বপ্নে দেখতাম, এবং এত বিশ্রী স্বপ্নে দেখতাম যে আমি শোয়া থেকে উঠে আমার গোসল করা লাগতো। তিনি আমাকে বারবার বলতো যে কী হয়েছে, তোমার সমস্যা কী, এটা কী হয়েছে। আমি তখন ওরে বললাম যে তোমার খালাকে বলো আমাদের বাসা থেকে চলে যেতে। এইভাবে আমাকে বলতে, সোমা এটা তুমি কী কথা বলো, খালাকে তুমি নিজেই জোর করে রাখলা, খালা চাচ্ছি সে আমাদের বাসায় থাকবে না, চলে যাবে, তুমি জোর করে রাখলা, এখন তুমি আবার বলতেছো খালাকে এই বাসা থেকে বিদায় করে দেওয়ার জন্য, এটা কোনো কথা, খালার কাছে কি আমার মান সম্মান থাকবে। আমি তখন বললাম, ইভা আমি যা বলতেছি তাই করো, আমার কথার বাইরে কথা বলবা না, তুমি তোমার খালাকে আমাদের বাসা থেকে চলে যেতে বলো। পরে আমি বললাম, ও আমাকে বলতেছে যে তুই কি পাগল হয়ে গেছো, আমি এটা বলতে পারবো না। এই রাতের মধ্যে ইভার সঙ্গে আমার ঝগড়া হয়, ঝগড়াঝাটি প্রচুর পরিমাণে ঝগড়া হয়। শেষ রাতে আমি ওকে ডাইরেক্টলি বলি যে প্রয়োজনে আমি তোমাকে তালাক দিয়ে দিব, এমন করে বলি যে প্রয়োজনে আমি তোমাকে তালাক দিয়ে দিব, তারপরেও তুমি খালাকে বাসা থেকে বিদায় করো। ও আমাকে বলে আমি সকালে গিয়ে আম্মুকে নিয়ে আসবো, মানে ওর মাকে নিয়ে আসবে বলে। আমি বললাম তোমার মাকে নিয়ে আসো, তোমার বাবাকে নিয়ে আসো, তুমি সবাইকে নিয়ে আসো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কথা হচ্ছে সোজা, তুমি যদি এই বাসায় থাকতে হয় তাহলে তোমার খালা থাকতে পারবে না, তাকে বাসা থেকে বিদায় করো। আমি যেগুলো কেন করতেছি ভাই, তখন আমার কাছে মনে হচ্ছে নিজের কন্ট্রোল নিজের মাঝে নাই। এবং একটা পর্যায়ে বা বলে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তুমি এত ওভার এক্সাইটেড হওয়ার দরকার নেই, আচ্ছা আমি খালাকে আমাদের বাসা থেকে বিদায় করে দিব, তুমি টেনশন করো না। এই বলার পরে ও তখন করলো কি, ওর খালারে আমাদের বাসা থেকে ও বিদায় করে দিছে। ওই এর পরের দিনে দুপুরবেলা ও মানে একদম খালার কাপড় চোপড় সব কিছু নিয়ে ওর খালারে বিদায় করে দিল। এখন বিদায় করে দেওয়ার পরে ওর ভিতরে তখন একটা রাগ কাজ করতেছে। আমার মা কিন্তু তখন আমার নানু বাড়িতেই, আমার নানু বাসায়, মা কিন্তু আমাদের বাসায় না। তো ওর ভিতরে একটা রাগ কাজ করতেছে যে আমি কেন ওর খালাকে বের করে দিলাম, কেন ওর খালাকে হঠাৎ করে বের করে দিলাম, ওর খালা আমাদের বাসায় ছিল এবং আমি ওনাকে কেন বের করলাম। ও খুব রাগ, মানে খুবই অভিমান ওর, মানে ওর ভিতরে আমার সঙ্গে ঠিকমতো কথা বলে না, ভিতরে প্রচণ্ড রকমের রাগ। তো ঠিক আছে, ওর মতো করে ও রাগ করে আছে আমার উপরে, আমি আমার মতো করে চলতেছি। এর মাঝে দেখা গেল কি, ও আমার সাথে রাগারাগি করতো, খাবার খাইতে বসলে রাগারাগি করতো, এবং যখনই আমি ধরেন কোনো একটা কিছু করতে খুব রাগারাগি আমার সঙ্গে করে। আমি ওর খালাকে কেন বিদায় করে দিলাম আমাদের বাসা থেকে, এটাই হচ্ছে ওর রাগ। রাগে ক্ষোভে অভিমানে একদিন আমি খুব বেশি রেগে যাই, মানে সেদিন পুরো ভায়োলেন্স হয়ে যাই। এবং আমি জীবনেও কোনো দিন এবার গায়ে হাত তুলি নাই, কখনোই ওর গায়ে হাত তুলতাম না। এবং ও আমাকে বিয়ে করার পরে পুরো মিডিয়া, মানে ওর যে কেরিয়ার ছিল পুরো কেরিয়ারও শেষ করে দেয়। ও কিন্তু ভালো একজন নাট্য শিল্পী ছিল, ভালো নৃত্যশিল্পী ছিল, এই সব কিছু কিন্তু ও ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে পুরো আমার সাইডে চলে আসে, আমার কাছে চলে আসে। আমি কিন্তু ওকে সব কিছু থেকে আলাদা করে ফেলি। এরপরে যেটা হইলো যে ওর সঙ্গে আমার ঝগড়াতে, এবং একটা পর্যায়ে আমি ওর গায়ে হাত, মানে গায়ে পর্যন্ত হাত তুলি, এবং জানি না সেদিন কেন যে আমি ওকে মেয়েকে মেরিয়ে বাসা থেকে বের করে দিই। বাসা থেকে মেরে আমি ওকে আমার বাসা থেকে ওকে বের করি। ও তখন আমার বাসা থেকে বেরিয়ে চলে যায়, কিন্তু আমার মাকে কিছুই বলে নাই, মানে কাউকেই কোনো কিছু বলে নাই, ওর ফ্যামিলিকেও কিছু বলে নাই, এবং আমার মাকেও কিছু বলে নাই। ও ওর বাসায় গিয়ে বলছে যে ও বেড়াইতে আসছে, ও বলছে যে রোহানি একটু ব্যস্ত থাকবে কয়েকদিন ধরে, আমাকে আমাদের বাসায় চলে আসতে বলছে। ওর ঘরে কিন্তু তখনও কোনো বাচ্চা কাচ্চা হয়নি, আমার কোনো বেবি হয়নি, যদিও বেবি কনসেপ্ট করেছিল, কিন্তু বেবিটা নষ্ট হয়ে যায়। বেবি কনসেপ্ট করে বেবিটা নষ্ট হয়ে যায়, এবং এরপরে আর বাচ্চা কাচ্চা এখনও হয়নি। আর এই নিয়ে আমি আর খুব বেশি টেনশনও করি না, যাই হোক। এবং ওকে বাসা থেকে বের করে দেওয়ার পরে ভাই যেটা হইলো, মানে আমি কোনোভাবেই স্থির থাকতে পারতেছিলাম না। আমি মানে পাগল হয়ে যাচ্ছিলাম ওর মানে খালার জন্য, যে বিশেষ করে আমি আর রাত্রের বেলায় ঘুমাইতে পারতাম না, বারবার ওনার কথা মনে হতো। এবং ওনার কথা যখন আমার মনে হতো, আমি তখন নিজের মাঝে নিজে থাকতাম না, মানে আমি তখন এতটাই পাগল হয়ে যাইতাম, আমি হাত পা ছোটাছুটি করতে শুরু করি, আমি লজ্জার কথা কাউকে বলতেও পারতাম না। আমার ভিতর মনে হলো যে ওনার, আমি জানি না যে কেন আমার ভিতরে এরকম হচ্ছে, তারপরেও কোনো কিছু, আমি কোনো হুজুরের কাছে বা কোনো কবিরাজের কাছে কোথাও কিন্তু যাচ্ছি না। এবং আমার মাথায় শুধু একটা জিনিস আসতেছে, আমার ওনারা লাগবে, মানে আমি শুধু একটা জিনিসই চিন্তা করি যে আমার ওনারা লাগবে। তো আমি কিন্তু মূলত ওনার বাসা চিনতাম, ইভাই আমাকে ওনার বাসা চিনাইছিল, ওনার বাসা আমি চিনি। আমি তখন করলাম কি, এর ঘটনা 2 দিন পরে আমি ডিরেক্টলি একদিন অফিস থেকে ওনার বাসায় গাড়ি নিয়ে চলে গেছি। গিয়ে উনি বাসায়, আমি বললাম যে আপনি চলেন আমার বাসায় চলেন, এবং আপনি চলেন আমার বাসায় চলেন বলা মাত্রই উনি তখন আর ব্যাগ টেক সব কিছু নিয়ে নিল, মানে মুহূর্তের মধ্যে ওনার জামা কাপড় সব কিছু নিয়ে নিল। এবং নিয়ে নেওয়ার পরে উনি তখন আমার সঙ্গে আমার বাসায় চলে আসলো, আমার বাসায় এসে উনি আমার সঙ্গে থাকতে শুরু করে। এবং কিভাবে থাকতেছে এগুলো আসলে বলার মতো না, ওভাবে উনি আমার সঙ্গে থাকতেছে। তো এইভাবে ওনার সঙ্গে থাকতেছি, তখন আমার ভিতরে মনে হলো যেন, মানে তখনকার স্মৃতিগুলো আমার কিছু কিছু মনে আছে, কিছু কিছু মনে নাই।
মানে আমার ওই যেগুলো মনে আছে, আমি অফিসে যাইতাম, উনি আমার সঙ্গে যাইতো এবং উনি যা রান্না করিত আমি তাই খাইতাম। বাইরের কোনো লোক আসলে উনি আমাকে যেটা শিখাই দিত আমি সেটাই বলতাম। বাইরের কোনো লোককে বাসায় অ্যালাউ করতাম না, কারোর সঙ্গে কোনো কথা বলতাম না। এইভাবে একটা পর্যায়ে বেশি দিন না, প্রায় অল্প কিছুদিনের ভিতরে আমি ওনাকে নিয়ে আমার বাসা থেকে বেরিয়ে চলে যাই। যে বাসায় আমি থাকতাম আর কি, আমাদের ওই পুরনো বাড়ি যেটাতে কাজ চলতেছে, ওই বাড়ি এবং এই বাসা সব কিছু ছেড়ে আমি তখন ওনাকে নিয়ে আলাদা একটা ফ্ল্যাট ভাড়া করে ফেলি। মানে উনি আমাকে আলাদা একটা ফ্ল্যাট ভাড়া করে ওই বাসায় তখন আমাকে নিয়ে যায়। তখন আমি খুব একটা অফিসেও যাইতাম না, আমি টোটালি অফিসে যাই না এবং সারাক্ষণে আমি তখন বাসার মধ্যে বসে থাকি এবং ওই বাসার মধ্যে উনি আমাকে খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে, গোসল করাইতেছে, আমার সঙ্গেই ওনার মানে একরকম সব কিছু হইতেছে। এরই মাঝে মানে উনি হঠাৎ করে আমি আমার ভিতর থেকে একদিন হঠাৎ করে চলে আসলো যে আমি আপনাকে বিয়ে করব। এমন করে বলছে আমি আপনাকে বিয়ে করব, আমি আপনাকে বিয়ে করব। এবং এই নিয়ে যখন আমি তার সঙ্গে মানে পাগলামি শুরু করি, চিল্লাফিল্লা শুরু করি, তখন সে আমার জন্য কাজী নিয়ে আসে। ওই ঘরের ভিতরে সে কাজী নাকি ওইটা জানি না, একটা হুজুর নিয়ে আসে এবং হুজুর নিয়ে আসার পরে হুজুরটাকে সে পাশে বসায় এবং আমি তার পাশে বসি এবং হুজুর আমাদের বিয়ে পড়ায়। ওই জায়গার মধ্যে হুজুর আমাদের বিয়ে পড়ায় এবং তার সঙ্গে আমার বিয়ে হয়। মানে যেভাবে মানে আপনার হুজুরে যেভাবে দোয়া পড়ে ওই দোয়া পড়ে তার সঙ্গে আমার বিয়ে হয়ে যায়। এবং বিয়ে হয়ে যাওয়ার পর আমি তার সঙ্গে বাসর ঘরে যাই। সেদিন খুব সুন্দর করে বাসর ঘরটাও সাজায়। বাসর ঘরে সেও ঢুকে, আমিও ঢুকি। ওই মুহূর্তে যে হুজুরটা আমাদের বিয়ে পড়াইছে ওই হুজুরটা আসে। আমার এইটুকুই মনে আছে, ওই হুজুরটা আসে। হুজুরটা আসার পরে হুজুরটা আমাকে তখন এক গ্লাস শরবত দেয়। হুজুরটা আমাকে এক গ্লাস শরবত দেয়, বলে শরবতটা খাও। আমি শুধু ওই শরবতটুকুনে খাইছি, যে শরবতটা আমাকে দেয় ওই শরবতটাই আমি খাইছি। ওই বাসর ঘরে এক গ্লাস শরবত খাইছি, এইটুকুই আমার মনে আছে। এরপরে আর কোনো কিছু কিন্তু আমার মনে নেই। আমার এরপরে আর কি হয়েছে না হয়েছে কিছুই জানি না। ওই শরবতটা খাইলাম, খাওয়ার পরে সে জায়গার ভিতরে এরপরে আর কোনো মেমোরিজ, কোনো স্মৃতি আমার মনে নেই। এবং আমি যেটা জানতে পারি, আমি প্রায় আপনার 7 বছর পরে আমার মানে পারিবারিক মতে, আমার মায়ের মতে, আমার পরিবার আত্মীয় স্বজনদের মতে প্রায় 7 বছর পরে আমার জ্ঞান ফিরে আসে। মানে জ্ঞান ফিরে আসে বলে আমি মানে আপনার সুস্থ হই। এবং এই 7 বছর আমি সম্পূর্ণ অ্যাবনর্মাল ছিলাম। আমার মা আমাকে যেটা বললো, আমার যেই ডেটে লিপির সঙ্গে বিয়ে হয় বা যেই ডেটে আমি লিপির সঙ্গে বাসরে যাই, সেই ডেটের প্রায় আপনার 1 বছর পরে আমি নাকি ওইখানকার কোনো স্মৃতিগুলো কিন্তু আমার মনে নেই। এটা আমার পরিবারে কাউকে বললেও কেউ বিশ্বাস করে না। আমি আমার নিজের আল্লাহকে সাক্ষী করে বলে আমি এক বিন্দু পরিবারের মিথ্যা বলতেছি না। ওই স্মৃতিগুলো আমার কিছু মনে নাই। আমি নাকি আমার মাকে মারছি, আমার মাকে মাইরা নাকি আমি আমার অফিস থেকে বের করে দিছি এবং আমি আমার ছোট যে খালাস, আমার খালার গায়ে হাত তুলছি এবং আমি নিজে লিপিকে তালাক দিয়ে দিছি এবং লিপিকে তালাকের টাকাও নাকি আমি ব্যাংক থেকে উঠিয়ে দিছি। মানে এই যেই কাজগুলো আমি করেছি আমার পরিবার দাবি করে, এই সমস্ত কিছুই কিন্তু আমার মনে নেই। এই কোনো কিছু আমার মনে না। আমার শুধুই মেমোরিতে এটাই আছে, আমাকে শরবত খাওয়াইছিল, খাওয়ানোর পর আমি তার সঙ্গে শুইছি ওইটুকুই। এবং এরপর আর কিছুই কিন্তু আমার মনে নেই। তো আমি সুস্থ হওয়ার পর আমার মা আমাকে এই জিনিসগুলো বললো। আমি আমার মাকে মারছি, এই কাহিনীগুলো আমি করছি। যাই হোক, প্রায় 7 বছর পরে আমি তখন সুস্থ হই এবং সুস্থ হওয়ার পর আমি তখন আমার নানু বাড়িতে, এবং নানু বাড়ি থেকে আস্তে আস্তে আমার যখন জ্ঞান ফিরে আসে, সব কিছু ঠিক হয়। আমি তখন জানতে পারি যে আমাদের যে বিজনেস ছিল, আমাদের যে 10 তলা বাড়ি ছিল, এই সমস্ত কিছুই আমি সব কিছুই লিপির নামে লিখে দিয়েছি এবং আমি নিজেই, লিপি আমার কাছ থেকে সবগুলো কিনে নিয়েছে। এইভাবে আমি তাকে বৈধ দলিল দিয়েছি। দলিল কখন দিলাম, সিগনেচার কখন করলাম, কোর্টে কখন গেলাম, এই সমস্ত কিছুই আমার মনে নেই। এই কোনো কিছু আমার মনে নেই। তো আমি ভালো হওয়ার পর আমার মায়ের মাধ্যমে জানতে পারি যে আমাকে মূলত ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। ইন্ডিয়া থেকে এক ভয়ঙ্কর তান্ত্রিকের মাধ্যমে আমাকে এই ব্ল্যাক ম্যাজিক করানো হয়। এটা সাপের রক্ত দিয়ে করা হয়েছিল। মানে সাপের রক্ত দিয়ে আমাকে তাবিজটা করা হয়, যেটা পরে মা আমাকে জানালো এবং আমি ব্ল্যাক ম্যাজিকের শিকার হই। এরপরে সুস্থ হওয়ার পরে আমি তখন আইনের আশ্রয় নিলাম এবং আমি আমার সম্পদ ফিরিয়ে পাওয়ার চেষ্টা করলাম। খুবভাবে ফাইটিং করতেছে আমার সম্পদ আমি নিয়ে নিব। এবং তখন কিন্তু লিপিরও আপনার কি বলে ইবার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, অন্য এক জায়গায় ইবার বিয়ে হয় এবং ইবার ঘরে 2টা সন্তানও হয়ে যায়, ওর বিয়ে অন্যত্রে হয়ে যায়। এবং এরপর আমি আইনের আশ্রয় নিই এবং আইনের আশ্রয় নেওয়ার পরে প্রতিনিয়ত আমার মায়ের নাম্বারে, আমার নাম্বারে হুমকি ধুমকি ফোন আসতেছে। আমি যদি এটা নিয়ে বাড়াবাড়ি করি তাহলে খুব ঝামেলা হবে। ইতিমধ্যে লিপিও তখন আরেকটা লোককে বিয়ে করে, আমাদের রাজধানী ঢাকারই এক রাজনীতিবিদ, অনেক বড় নেতা। সেই নেতাকে উনি বিয়ে করে ওই নেতার সঙ্গে উনি থাকে, আমাদের বিল্ডিংয়েই থাকে। পরে আমি ঝামেলায়, আমি যতটুকু আইনের আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলাম, আমি আসলে পেরে উঠতে পারতেছিলাম না। তো একদিন হলো কি, রাতের বেলায় আনুমানিক আপনার রাত প্রায় 12টা কি 1টা বা এরকমই হবে, আমার নানু বাড়িতে হঠাৎ করে 2জন লোক আসছে এবং সিভিল বেশে, এবং তারা নিজেদেরকে প্রশাসনিক লোক দাবি করলো এবং আমি জানি না আদৌ তারা আসলে প্রশাসনের ছিল কিনা। তারা তখন আমাকে বাসা থেকে বের করে নিয়ে গেল
এবং বাসা থেকে বের করে নিয়ে গেলো। আমার পড়াশোনায় পরিচয় দিয়ে নিয়ে গেছে, কিন্তু তার আসলে পড়াশোনা ছিল না, মেবি আর কি। তো আমাকে গাড়িতে তারা এমন কিছু কথা বললো যেগুলো আমি আসলে আপনার কাছে বলতে চাই না। এগুলো বললে এবং বলার পরে তারা আমাকে ছেড়ে দিল, এবং ছেড়ে দেওয়ার পরে সকালবেলা আমি মাকে বললাম যে আমি এই দেশে থাকবো না। তো মা আমাকে বলে কেন? আমি তখন মাকে বললাম যে তোমার কাছে কোনটা বড়, তোমার সম্পদ না তোমার ছেলের জীবন? মা বলে আমার ছেলের জীবন। এরই মাঝে আমার নানু তখন কান্নাকাটি করে বলতেছিল যে আমার আব্বা মারা গেছে, আমার আব্বা হারাই গেছে, বড় ভাই মারা গেছে। তো এই অবস্থার মধ্যে আমি যদি থাকি তাহলে আমিও মারা যাব। অনেক দিন ধরে নানু আমার আম্মুকে বোঝাচ্ছিল যে ওর তুই দেশে বাইরে নিয়ে চলে যা। পরে আম্মু আসলে চলে যাওয়ার জন্যই রাজি, এরকম না যে আম্মু থাকতে চাইলো। পরে আম্মু আর আমি তখন আমরা জার্মানির জন্য অ্যাপ্লাই করি। আমি তো আগে জার্মানিতে ছিলাম, পরে আমার কাগজপত্র ঠিক হয়ে যায়, দেন আমি আম্মাকে নিয়ে ডিরেক্টলি জার্মানিতে চলে যাই। তো আজকে প্রায় আপনার 1 যুগের কাছাকাছি হয়ে গেছে আমরা জার্মানিতে আছি আমার আম্মুর সঙ্গে। আমার আম্মু এখনও আছে, বাট আমি বিয়ে শাদী করি নাই। পরিশেষে আম্মু জার্মান আসার পরে আমার জন্য অনেক মেয়ে দেখেছিল। আম্মুর আত্মীয় স্বজনের ভিতরে, রিলেটিভের ভিতরে অনেক মেয়ে দেখেছিল। আমাকে বললো তুই বিয়ে শাদী কর, আমি তোকে বিয়ে করাবো। কিন্তু আমার ভিতরে ভাই আর বিয়ে জিনিসটা আসেই নাই। আমি যে অন্য একটা মানুষকে বিয়ে করব এবং তার সঙ্গে সংসার করব, তার সঙ্গে থাকবো, এই সমস্ত কোনো কিছুই আমার ভিতরে আসে নাই। আমি এর বিয়ে শাদী করলাম না করার পরে যে কারণে আমি আপনাকে গল্পটা বলেছিলাম এতক্ষণ পর্যন্ত, এর মূল কারণটা আপনাকে বলি। আমি আপনাকে যেদিন গল্প লিখতেছি তার প্রায় 7-8 মাস থেকে হঠাৎ করে আমি কিন্তু ফেসবুকে খুব অ্যাক্টিভ থাকতাম। অলওয়েজই আপনার ফেসবুকে আমি সবসময় ছবি পোস্ট করতাম, ছবি আপলোড করতাম, এবং জার্মানির বিভিন্ন সুন্দর জায়গাগুলোকে আমি তুলে ধরতাম ফেসবুকের মাধ্যমে। এবং ওই ফেসবুকের মাধ্যমেই হঠাৎ করে আজকে এত বছর পরে আমার ইভার সঙ্গে যোগাযোগ হয়। ও আমার ফেসবুক আইডিকে আগ থেকেই জানতো নাকি জানেন, একদিন আমাকে মেসেঞ্জারে নক করে, এবং ওর পুরনো আইডিটাই ছিল। নক করার পর আমি তখন রিপ্লাই দিই, তার সঙ্গে আমার মেসেঞ্জারে কথা হয়, এবং কথা হওয়ার একটা পর্যায়ে সে আমাকে বলে সে আমার সঙ্গে ভয়েসে কথা বলতে চায়। তো আমি তখন তার সঙ্গে ভয়েস কলে কথা বলি, এবং কথা বলার সময় সে খুবই কান্নাকাটি করে, এবং কান্নাকাটি করে সে আমাকে যেটা বলে যে দেখো এই সমস্ত কোনো কিছুর জন্য আমি দায়ী না, এবং এরকমও না যে আমার খালা আমাকে তোমার পিছনে লাগিয়ে দিয়েছে। আসলে আমার পরিবারের সবাই কিন্তু একটা কথাই বলে, আদৌ আমার মাকে এটা আমি বিশ্বাস করাইতে পারি না। আমার মা আপনার অনেক বড় ভক্ত। এরপর আমার মা বলে যে আমি নাকি ইভার খালাই নাকি আমাকে লাগাই দিছিল ইভারে আমার পিছনে, ওই লিপিয়ে নাকি ইভারে লাগাই দিছে আমার পিছনে। কিন্তু আমি আম্মাকে আজও বোঝানোর চেষ্টা করতেছি যে না, ইভাকে আমি একটা অনুষ্ঠানে গিয়ে দেখেছি, এবং সেখান থেকে ইভার ফোন নাম্বার আমি নিয়েছি, ইভার সঙ্গে আমি কথা বলেছি। এরকম না যে ইভা আমাকে আগে খুঁজে বের করছে, আমি ইভারে খুঁজে বের করছি। তো আমার আম্মা আজও বিশ্বাস করে যে ইভার খালাই ইভাকে লাগাই দিছে আমার পিছনে। তো যাই হোক, এরপর ওর সঙ্গে আমার কথা হইতো, এবং এরকম সেটিংয়ের মাধ্যমে 1 দিন 2 দিন 3 দিন কথা বলতাম। ওর 2টা বেবি আছে, বেবিগুলো বড় বড় হয়েছে, এগুলো আমাকে দেখাইতো, ভিডিও কলে ওদের সঙ্গে কথা বলতাম। এই করতে করতে একটা পর্যায়ে আমরা যে কথা বলতেছি আমরা মোটামুটি এই ইভার সঙ্গে আবারও আমি আমার আগের অবস্থানে চলে যাই, ইমোশনাল হয়ে যায় আর কি। ইমোশনাল হয়ে যায়, এবং ইমোশনাল হয়ে যাওয়ার পরে ও নিজে অনেকটা ইমোশনাল হয়ে যায়, কান্নাকাটি করে, এবং ও আমার কাছে ফিরে আসতে চায়। আমি বললাম যে না, এটা আসলে পসিবল না, আমি এটা কোনোভাবেই করতে পারবো না, বা তুমি এখন বিয়ে করছো, তোমার 2টা বাচ্চা আছে, তুমি তোমার হাজব্যান্ডের সঙ্গে থাকো। কিন্তু ও অনেক বেশি এক্সাইটেড, যা ঠিক বলার মতো না। এবং কিছুদিন আগে ও যেটা করলো সেটা হচ্ছে প্রচুর কান্নাকাটি করতেছে যে ও আমার সঙ্গে একবার দেখা করবে, আমার সঙ্গে একবারও দেখা করতে চাই, প্রচণ্ড রকমের কান্নাকাটি। এবং কান্নাকাটির একটা পর্যায়ে পরে আমি বললাম আমি বাংলাদেশে যাব না, বিকজ আমি বাংলাদেশকে সেভ মনে করি না, আমার জন্য বাংলাদেশ সেভ না। তোমার খালা আমার পিছনে লোক লাগায় রাখছে, আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে, তো আমি গেলে নেপাল যাইতে পারি। পরে সে আমাকে বলে আমি তাহলে নেপালে আসবো। পরে আমি নেপালে গেলাম, এগুলো কিন্তু আমার আম্মা জানে না, হয়তো আজকে জানবে। আমি নেপালে গেলাম, এবং নেপালে যাওয়ার পরে দিন ইবা তখন নেপালে আসছে। ইবার সঙ্গে আমি নেপালে প্রায় 1 উইকের মতো ছিলাম, এবং ওর ছোটো মেয়েটাকে নিয়ে আসছে, ছোটো মেয়েটাও ছিল ওর সঙ্গে। তো আমি ওর সঙ্গেই ঘুমাইতাম, এবং ছোটো মেয়েটাকে দিয়ে আমাকে বাবা ডাকাইতো, ছোটো মেয়েটা আমাকে বাবা ডাকতো। ওর ছোটো মেয়েটা অনেক বড় হয়ে গেছে, তো ওর সঙ্গে আমার অনেক কিছুই হলো। নেপালে আমরা অনেক জায়গায় ঘুরলাম ফিরলাম, খাওয়া দাওয়া করলাম, অনেক কিছু হলো। এবং থাকার পরে ওইখান থেকে আমি পুনরায় আবারও জার্মানিতে ব্যাক করিয়ে চলে আসি, এবং আসার পরে ওর সঙ্গে আমার এখনও কথা হচ্ছে। তো ইদানিং যেটা হচ্ছে ভাই, ও প্রচুর পাগলামি শুরু করে দিয়েছে। এমন পাগলামিও করতেছে যে প্রতিনিয়ত আমাকে বলতেছে যে আমি সুইসাইড করব, আমি আত্মহত্যা করে মরে যাব, এবং অনেকবারও, এবং একবার হাতও কাটছে, মারাত্মকভাবে হাতের শিরা পর্যন্ত কেটে ফেলছে। ও এখনও একটা আঙুল নাড়াতে পারে না, এবং ও আমাকে বলে আমাকে বিয়ে করতে চায়, এবং ওর হাজব্যান্ডের সঙ্গে ও প্রতিনিয়ত ঝগড়া ঝাঁটি ঝামেলা, এবং একটা পর্যায়ে ওর হাজব্যান্ডের সঙ্গে ও ঝগড়া করে ওর হাজব্যান্ডকেও ডিভোর্স করে দেয়।
আমি কিন্তু ওকে ডিভোর্স করতে বলি নাই যে তুমি তোর হাজব্যান্ডকে ছেড়ে দাও, তা বলি নাই। ও ইচ্ছা করে আমার সঙ্গে, ওর রিলেশন আছে, ওর হাজব্যান্ড এটা নিয়ে ওর সঙ্গে নাকি ঝগড়া করে, ঝামেলা করে, এবং ওর সঙ্গে যে আমার মেসেঞ্জারে কথা হতো এটা ওর হাজব্যান্ড জানতে পারছে। এবং ও যে আমার সঙ্গে নেপালে গিয়েছে, আমার সঙ্গে নেপালে ছিল 1 নাইট, মানে 1 উইকের মতো, সেখানে আমার সঙ্গে নাইট স্টে করেছে, এটাও তার হাজব্যান্ড জানছে। এবং জানার পরে দুজনের মাঝে ঝগড়াঝাটির একটা পর্যায়ে সে নিজেই তার হাজব্যান্ডকে ডিভোর্স করে দেয়। হাজব্যান্ডকে ডিভোর্স করে সে চলে আসে। তো এখন বেসিক্যালি সে তার বাবার বাড়িতে আছে, আর প্রতিনিয়ত আমাকে ফোন দিয়ে প্রচুর পরিমাণের কান্নাকাটি করতেছে যে হয় তুমি আমাকে বিয়ে করো, আমাকে নিয়ে যাও, আর অন্যথা আমি সুইসাইড করব। তো আপন ভাই, আমি ঠিক এই মুহূর্তে কি করব মানে ঠিক বুঝে উঠতে পারতেছিলাম না। আমি আমার মাকে তখন বললাম যে মা, এই ঘটনা, তুমি যদি পারো আমাকে একটা পরামর্শ দাও, আমি কি করতে পারি। আমার আম্মা একটা কথাই আমাকে ডিরেক্টলি বলে, কোনোই প্রয়োজন নাই, এবং এই মেয়ে কোনোভাবেই আনার দরকার নাই। এই মেয়ের, এই এক মেয়ের জন্য তোর বাবার কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য, ভারী সব কিছু আমরা হারাইছি। আমরা কোটিপতি ছিলাম, অথচ আজ আমরা একরকম এক জার্মান প্রবাসী। তো একমাত্র এই মেয়ের জন্য। সুতরাং এই মেয়েকে জার্মান যদি নিয়ে আসিস তাহলে জার্মানেও তুই থাকতে পারবি না। এবং ইভা আমাকে ডিরেক্টলি বলতেছে যে যদি আমি ওকে নিয়ে নাও আসে, ও নিজে জার্মান চলে আসবে, কারণ ও আসার মতো অ্যাবিলিটি ওর আছে। ও হয়তো ট্যুরিস্টে বা কোনো না কোনোভাবে চলে আসতে পারবে। ও আমাকে বলে তুমি আমাকে নিবা, নাহলে আমি একাই চলে আসবো, নয় আমি আত্মহত্যা করব। এখন এই পজিশনের ভিতরে আমি মাকে জানালাম, মা আমাকে মানে কোনো কিছুই বললো না, জাস্ট ডিরেক্টলি একটা কথাই বললো যে না, দরকার নাই, এই মেয়েকে আনার দরকার নাই, বা আমাকে মানাই করলো। তো একটা বিষয় ওখানে কি, আমি সবসময় দেখতাম যে আমার মা প্রতিনিয়ত রাতের বেলায় শুয়ে শুয়ে আপনার এই গল্পগুলো শোনে। তো আপনার এই গল্পগুলো সবসময় মা শোনার পরে আমি একদিন মাকে নিজেই বললাম যে মা, তুমি তো ওনার গল্প শোনো, অনেক মানুষকে পরামর্শ দেয়, ভালোই লাগে, তো আমি কি আমার কথাগুলো ওনাকে বলবো? আমার মা বলে হ্যাঁ, বলে দেখতে পারিস। তা আমি যার কারণে মায়ের অনুমতি নিয়ে আপনাকে আমার কথাগুলো লিখতে বসলাম। আপনি তো আমার গল্প যদি পড়লেন, আমার গল্প রেকর্ড করেন বা না করেন, আপনার কাছে আমার একটা অনুরোধ যে আপনি আমাকে অবশ্যই একটা পরামর্শ দিবেন, এবং ওই পরামর্শে বলবেন যে ইভাকে আমি দেশে আনা ঠিক হবে কিনা, বা ইভার সঙ্গে আমি সামনের দিকে যাওয়াটা ঠিক হবে কিনা। আর আমার মা আপনার অনেক বড় ভক্ত, আমি বিশ্বাস করি আপনি যেটা বলবেন আমার মা সেটাই মেনে নিবে। আমার আম্মা আপনার কথা অক্ষর অক্ষরে শোনে, আপনি যদি বলেন তাহলে হয়তো আমার আম্মাও রাজি হবে। আমাকে একটা সঠিক পরামর্শ দিবেন ভাই। আপনার জন্য দোয়া, ভালোবাসা। জার্মান থেকে রোহান। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রাজধানী ঢাকার ছেলে রোহানের জীবনের হৃদয় বিতারক করুণ বাস্তব গল্পটা শোনার জন্য। ইনি আমার বয়সের অনেক সিনিয়র হবে, অনেক বেশি সিনিয়র। সো রোহান ভাই আমার উপরে এমন এক দায়িত্ব অর্পণ করেছে যে আমি যদি বলি ওনার মা নাকি আমার কথা শুনবে। সো এই কারণে আমি কিছুই বলবো না। আমি অনেকে ইমেলেও রিপ্লাই একই কথা বলেছি যে ভাই এইটার সমাধান দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, আমি এইটার সমাধান দিতে পারবো না। আমি আপনাকে এও বলবো না আপনি তাকে নিয়ে আসেন, এও বলবো না আপনি তাকে ছেড়ে দেন। তবে আমি গল্প রেকর্ড করবো আপনার, আমি ওনার গল্প রেকর্ড করেছি। আমি চাই না যে আমার কথার উপরে ডিপেন্ড করে তাদের পরিবারে নতুন করে কোনো কিছু নেমে আসুক। আপনারা যারা গল্প শুনেছেন, আপনারা আপনাদের মতো করে মতামত কমেন্ট বক্সে লিখবেন, সেখানে রোহান ভাই এবং তার মা কমেন্টগুলো দেখবে, দেখে হয়তো তারা কোনো একটা সিদ্ধান্ত নিতে পারে। বাট আমি এই বিষয় নিয়ে কোনো মতামত করতে চাই না। শুধু আপনাদেরকে বলবো যারা গল্প শুনেছেন আপনারা প্রত্যেকেই গল্পের রিপ্লাই দিবেন, আপনারা কমেন্টে কিছু না কিছু লিখবেন ওনাদের পরিবার নিয়ে। আজ এখানেই বিদায় বন্ধুগণ, দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।